আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও যে সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়া। তো সবাইকে আবারও স্বাগতম যে কৃষির ফাইনাল টাচ ক্লাসে। আজকে আমরা রাসায়নিক পরিবর্তন নিয়ে আলোচনা করব। হোপফুলি এইটা তোমাদের সাথে আমাদের কৃষি প্রস্তুতির লাস্ট কেমিস্ট্রি ক্লাস আর কি। সো রাসায়নিক পরিবর্তনটা যেন একদম সুপার লেভেলে তুমি বস হয়ে যাও রাসায়নিক পরিবর্তনে, অ্যান্ড কৃষির জন্য যা যা কিছু লাগে সব কিছু যেন একটা ক্লাসেই কাভার হয়ে যায়, অ্যান্ড দিন শেষে তুমি যেন কিছু এক্সট্রা ইনফো নিয়ে যেতে পারো, সেই কারণেই আজকের ক্লাস। সো সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও অ্যান্ড সবাইকে জানিয়ে দাও যে কৃষির জন্য যে রাসায়নিক পরিবর্তনের যে ফাইনাল টাচ ক্লাসটা আছে সেটা শুরু হয়ে গিয়েছে। সো তোমরা সবাই কেমন আছো? পড়ালেখা কেমন চলতেছে? প্রিপারেশন কেমন চলতেছে? পুরা দমে কিন্তু ফাইনাল মডেল টেস্ট চলতেছে। ফাইনাল মডেল টেস্টে তোমাদের মার্কগুলো কেমন আসছে তাও কিন্তু কমেন্ট করে একটু জানিয়ে দিতে পারো ভাইয়াকে। ওকে, নাইস, সবাই যুক্ত হয়ে যাচ্ছে। তো আরও কিছু স্টুডেন্ট যুক্ত হইলেই আমরা শুরু করে দিব। সো রাসায়নিক পরিবর্তন থেকে আমরা যদি বলি দুইটা ক্যাটাগরির প্রশ্ন সবচেয়ে বেশি আসে। একটা হচ্ছে কেপি কেসি যে টাইপটা আছে, অর্থাৎ সাম্যাবস্থা এবং সাম্য ধ্রুবক, এই টাইপটা থেকে অনেক বেশি প্রশ্ন আসে। আরেকটা হচ্ছে পিএইচ। এই দুইটা টাইপ থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে রাসায়নিক পরিবর্তনে, অ্যান্ড এই দুইটা টাইপ যেন কাভার আপ হয় এবং আরও যা যা টাইপ আছে সব কিছু যেন শেষ হয় ইনশাল্লাহ, সেই অনুযায়ী আমাদের আজকের প্ল্যান বা আজকের ক্লাসটা। সো পরিমাণগত রসায়নের ক্লাসের স্লাইড যারা পাও নাই বলতেছো, ক্লাসের স্লাইড আপলোড হয়ে গেছে। আসলে লাস্ট ডেতে আমি খুবই তাড়াহুড়ায় ছিলাম। তাড়াহুড়ায় বলতে কি, ক্লাস শেষে আমার ফ্লাইট ধরতে হইতো। সো এই কারণে হচ্ছে একটু ভুলে গিয়েছিলাম, বাট ঠিক আছে। বাট আজকে ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। পিএইচ এর ম্যাথগুলো করে দেন। আচ্ছা, আজকে কি পিএইচ দিয়ে শুরু করব? কি বলো তোমরা? এই পিএইচ দিয়ে শুরু করবো না কেপিকেসি দিয়ে শুরু করবো? বলো কোনটা দিয়ে ম্যাজিক শুরু করবো আজকে? ওকে, পরিমাণগত রসায়ন ক্লাসে স্লাইড দিয়ে দেওয়া হয়েছে, সবাই একটু বলো কোনটা দিয়ে শুরু করব, পিএইচ না কেপিকেসি? কি দিয়ে শুরু করব? এই বস নোমান বলেন কোনটা দিয়ে শুরু করব? ওকে, পিএইচ দিয়ে শুরু করে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, আজকে পিএইচ দিয়ে শুরু করব। পিএইচ এর ধামাকা চলবে। সো আসো আজকে আমরা শুরু করি অম্ল ক্ষারক সাম্যাবস্থা দিয়ে। দাঁড়াও তাহলে একটু একদম আমি স্লাইডে যাই, পিএইচ এর ম্যাথগুলোতে যাই। ওকে ওকে ওকে, এই স্লাইড চেঞ্জারটা দিও তো ভাইয়া। পিএইচ দিয়েই শুরু করবো আজকে। এই কিসের ইয়ে দিছো তুমি? হই, স্লাইড ভুল তো। স্লাইড ভুল, ভুল স্লাইড। আচ্ছা, আমরা আজকে পিএইচ দিয়েই শুরু করবো। পিডিএফ দিয়ে দিব, টেনশন করিও না। ক্লাসের পিডিএফ আমরা দিয়ে দিব। ওকে, সো আমরা পিএইচ আজকের ক্লাসের স্লাইডটা ওপেন করতেছি, কোনো সমস্যা নাই। ওকে, সো আজকে একটু তারা নোটটা ওপেন করতেছি ভাইয়া, টেনশন করিও না তোমরা। নিউ একটা ফাইল ওপেন করতেছি ভাইয়া। ভুলে পরিমাণগত রসায়নের স্লাইড ওপেন হয়ে গেছিল। সো আমরা পিএইচ দিয়ে স্টার্ট করতেছি। লেটস স্টার্ট উইথ পিএইচ। সো আমাদের প্রথম হিন্টসটা লিখে নাও, অম্ল ক্ষারক সাম্যাবস্থা। সো যার যার যত ঝামেলা আছে আজকে শেষ হয়ে যাবে। ওকে, অম্ল ক্ষারক সাম্যাবস্থা দিয়ে আমরা স্টার্ট করতেছি। সো আসো আমরা শুরু করি। খেয়াল করো, নাম্বার 1, পিএইচ মানে কি? পিএইচ মানে হচ্ছে ফুইসেন্স অফ হাইড্রোজেন আয়ন, বা আমরা বলি হচ্ছে মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, বা হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমকে আমরা কি বলি? পিএইচ বলি। সো আমাদের পিএইচ থেকে পরীক্ষার হলে অনেক কিছু আসতে পারে। পিএইচ এর শুরুতে যেটা জানতে হবে, পানির আয়নিক গুণফল নিয়ে জানতে হবে, কারণ
পিএইচ স্কেল অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। সো আমরা যদি দেখি পানিকে ভাঙলে আমরা কি পাই, ধরো 2 মল পানি, এটাকে ভাঙলে আমরা পাই হচ্ছে হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা প্লাস হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা, তাই না? তুমি চাইলে হাইড্রোজেন আয়নও লিখতে পারো, কোনো সমস্যা নাই, বাট হাইড্রোনিয়াম আয়নটা ভালো হয় লিখলে, মোর অ্যাপ্রোপ্রিয়েট। সো এইখান থেকে আমরা পানির আয়নিক গুণফল পাই। একটু খেয়াল করো, এটাকে আমরা বলি হচ্ছে পানির এটা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বা পানির বিয়োজন ধ্রুবক, কেডি। একটু খেয়াল করো, এই কেডিকে কি বলা হয়? পানির বিয়োজন ধ্রুবক। দেখো এখান থেকে প্রশ্ন আসতে পারে, একটু খেয়াল করো, পানির বিয়োজন ধ্রুবক, বা এটাকে স্ববিয়োজন ধ্রুবকও বলা হয়। কি বলা হয়? পানির স্ববিয়োজন ধ্রুবকও বলা হয়। একটু বুঝো, কি বলা যায়? স্ববিয়োজন ধ্রুবকও বলা যায়, কেডি। সো কেডিটা কি? হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু ওই কেসির মতোই হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ডিভাইডেড বাই কি? পানির ঘনমাত্রা হোল স্কোয়ার। একটু খেয়াল করো, 2 মিনিট লাগবে থিওরি পড়াইতে, তোমরা টেনশন করো না, থিওরিগুলো লেখো। সো এই যে কেডির সাথে একটু বুঝো, ওই লাইন থেকেই আসতেছি ভাইয়া, এই লাইনটা থেকেই আসতেছি। কেডির সাথে আমি যদি পানির ঘনমাত্রাটা গুণ করি, ভালোভাবে বুঝো, তো তখন আমি কি পাবো? হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। ভালোভাবে বুঝো, এই কেডির সাথে যে পানির ঘনমাত্রা গুণ করলাম না, এটাকেই বলা হয় কেডাব্লিউ, মানে পানির আয়নিক গুণফল, সমান সমান হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। পিএইচ পড়াবো, টেনশন করিও না, যেগুলো পরীক্ষায় আসে এগুলো একটু দেখাইতে হবে ভাইয়া, ঠিক আছে? পরীক্ষায় এগুলো আসলে কিন্তু কানবে। সো এই হচ্ছে কেডাব্লিউ বা পানির আয়নিক গুণফল। তো পরীক্ষায় এইবার একটা প্রশ্ন আসতে পারে, পানির আয়নিক গুণফল, যেহেতু ঢাবিতে অলরেডি প্রশ্ন আসছে, কেডি ইন্টু পানির ঘনমাত্রা হোল স্কোয়ার। সো এই জিনিসটা একটু মাথায় রেখো, অর্থাৎ পানির আয়নিক গুণফলের সাথে পানির স্ববিয়োজন ধ্রুবকের সম্পর্কটা কি? সো এটা একটু মাথায় থাকবে তো সবার, ডাইরেক্ট সূত্র আইসা পড়বে, ওকে? আচ্ছা, পানির আয়নিক গুণফল থেকে অনেক ধরনের প্রশ্ন আসে। ফার্স্ট অফ অল হচ্ছে পানির আয়নিক গুণফলের একক কি? একক, ভালোভাবে বুঝো। সো তোমরা একটু বলো পানির আয়নিক গুণফলের এককটা কি? ওকে স্যার একটু বলেন পানির আয়নিক গুণফলের এককটা কি? সবাই যারাই আছো, পানির আয়নিক গুণফলের এককটা কি? সবাই ভাইয়াকে একটু বলো পানির আয়নিক গুণফলের এককটা কি? পানির আয়নিক গুণফলের এককটা কি? সবাই বলো। আমি একটা নবনী বলছে একক নাই, অনেকে বলছে একক নাই, বাট পরীক্ষায় একক আসে, বুঝতে পারছো? ঢাবিতে একবার প্রশ্ন আসছিল পানির আয়নিক গুণফলের একক নিয়ে, মেডিকেলে আসছিল। সো এককটা হবে কি দেখো, পরীক্ষার জন্য এই যে পানির হাইড্রোনিয়াম আয়নের ঘনমাত্রা কি? মোলার। হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা ও মোলার। তো পানির আয়নিক গুণফলের এককটা মনে রাখবা, মোলার ইন্টু মোলার সমান সমান মোলার স্কোয়ার, একক আছে, ঠিক আছে? অথবা আরেকটা লিখতে পারি, ঠিক আছে? সেটা হচ্ছে এই মোলারকে এইভাবে লেখা যায় গ্রাম আয়ন পার লিটার। ভালোভাবে বুঝো, মোলারকে কি লেখা যায়? গ্রাম আয়ন পার লিটার। সো দুইটারই কি হবে? গ্রাম আয়ন পার লিটার, তাই না? এটার কি হবে? গ্রাম আয়ন পার লিটার হোল স্কোয়ার। বা এটাকে আমরা কি লিখতে পারি খেয়াল করো, দিন শেষে আমরা লিখতে পারি হচ্ছে গ্রাম আয়ন হোল স্কোয়ার লিটার ইনভার্স 2। ক্লিয়ার? সো পরীক্ষায় কিন্তু আসতে পারে, ঢাবিতে রিসেন্ট ইয়ারে আসছে, বুঝতে পারছো? সো এই কারণে এই এককগুলো আসবে। এবং মেডিকেলে একটা প্রশ্ন আসছিল যে তোমরা তো পড়ছো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডাব্লিউ এর মান কত বলো তো? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কেডাব্লিউ এর মানটা কত? 10⁻⁻14। এটা তোমরা পড়ছো, এই সাথে একক ছিল মোলার স্কোয়ার। এ নাম্বার অপশনে ছিল এইটা, তারপর সি নাম্বার অপশনে ছিল কেডাব্লিউ ইকুয়াল টু 10⁻⁻14, শুধু মোলার ছিল। সো দুইটা অপশন দিয়ে দিছিল। সো কোনটা রাইট অ্যান্সার ছিল? যেটা মোলার স্কোয়ার ছিল। আমার কথাটা ধরতে পারছো? এটা কি রং? ক্লিয়ার সবাই? এখন আসো আমরা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পিএইচ কত হয়, পিওএইচ কত হয়, এটা আমরা দেখব। সো আমরা একটু খেয়াল করো, কেন একটা জিনিস শিখাচ্ছি, কারণ
প্রত্যেক বছরই দেখবা কিছু নিউ প্রশ্ন আসে, আর এইবার কৃষির প্রশ্ন কে করবে জানো? সিভাসু করবে। তো সিভাসু কর্তৃপক্ষ আমি দেখছি ওরা একটু ক্রিয়েটিভ প্রশ্ন করে। ওকে, ওরা কি একটু ক্রিয়েটিভ প্রশ্ন করতে পছন্দ করে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো দেখো আমরা কি পাইলাম সম্পর্কটা, KW সমান সমান, আমি হাইড্রোজেন আয়নে লিখি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ইন্টু হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা। সো অলওয়েজ আমরা জানি বিশুদ্ধ পানির ক্ষেত্রে, একটু ভালোভাবে বুঝো, বিশুদ্ধ পানির ক্ষেত্রে আমরা কি জানি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা আর হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা কি হয়, অলওয়েজ সেম হয়, অলওয়েজ বিশুদ্ধ পানির ক্ষেত্রে। আর 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমরা জানি KW কত, 10⁻⁻14, তাই না? সো এইখান থেকে আমি লিখতে পারি না যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হোল স্কোয়ার সমান সমান 10⁻⁻14, কেন? বিশুদ্ধ পানির ক্ষেত্রে। একটু ভালোভাবে বুঝো, তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা কত হয় দেখো তো, 10⁻⁷। তাইলে এইখানে পিএইচ মানে কি, মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন, তাই না? সমান সমান মাইনাস লগ অফ 10⁻⁷। তো এইখান থেকে আমি কি লিখতে পারি, পিএইচ মাইনাস লগ অফ হাইড্রোজেন আয়ন মানে কি পিএইচ, আর -7টা সামনে আসলে কি হয়ে যাবে, +7 হয়ে যাবে। দেন লগ 10 এর মান কত, 1। তাহলে বিশুদ্ধ পানির পিএইচ কত, বিশুদ্ধ পানির পিএইচ কত, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 7। এখন তোমারে যদি বলা হয় 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তো 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে জানো, KW এর মানটা বাইরে যাবে, KW এর মান 10⁻⁻12। বুঝা গেছে? 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে তাপমাত্রা যখন আমি চেঞ্জ করে দিছি তখন KW এর মানটা কত ভাইয়া, 10⁻⁻12। বুঝা গেছে? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় KW এর আরেকটা মান আসে। সো তাপমাত্রা বাড়াইলে KW এর মানটা বাড়তেছে না কমতেছে বলো তো? তাপমাত্রা বাড়াইছি, KW এর মান বাড়তেছে না কমতেছে? এটা পরীক্ষায় প্রশ্ন আসবে। তাপমাত্রা বাড়াইলে পানির আয়নিক গুণফল বাড়ে না কমে? সবাই একটু বইলো। তাপমাত্রা বাড়াইলে KW এর মান কি হচ্ছে, বাড়তেছে। দেখো 10 এর পাওয়ার কমতেছে, ভালোভাবে বুঝো, তোমরা একটা জিনিস মনোযোগ দাও না, 10 এর পাওয়ার কমতেছে মানে কি, অ্যাকচুয়ালি ভ্যালুটা বাড়তেছে, বুঝতে পারছো? 10⁻⁻14 আর -12 এটা বড়, বুঝছো? এটা কি ছোট? সো এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখবা তোমরা। সো এখন দেখো এইখানে আমি কি লিখতে পারি দেখো তো, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি এইখানে আবার লিখতে পারি না, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হোল স্কোয়ার ইকুয়াল টু 10⁻⁻12, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা সমান সমান 10⁻⁻6। তো এইখান থেকে পিএইচটা কত আসে, পিএইচটা হচ্ছে 6। সো পরীক্ষায় যদি প্রশ্ন আসে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির পিএইচ কত, উত্তর কি হবে? ঠিক আছে, বিশুদ্ধ পানির পিএইচ কত হবে বলো তো? পিএইচ কত হবে, 6। তাহলে তোমাকে যদি পরীক্ষায় এমনি প্রশ্ন করে যে তাপমাত্রা বাড়াইলে বিশুদ্ধ পানির পিএইচ বাড়ে না কমে, সো এই জিনিসটা একটু মাথায় রাখবে, এইটা পড়ানোর জন্যই আসছি। দেখো তুমি যদি তাপমাত্রা যদি বাড়াও তাহলে KW কি হবে, বাড়বে বিশুদ্ধ পানির, আর পিএইচটা কি হবে, পিএইচটা কমবে। বুঝা গেছে? তাপমাত্রা বাড়াইলে পানির কি হচ্ছে, KW এর মান বাড়তেছে, পিএইচটা কমতেছে। ক্লিয়ার? ক্লিয়ার? পিএইচ কত হয়েছে, 7 থেকে 6 হয়েছে, মানে কি পিএইচটা কমছে। বুঝা গেছে? তো পিএইচ আর পিওএইচ যেহেতু সমান বিশুদ্ধ পানির ক্ষেত্রে, সো দুইটা জিনিসই, একটা জিনিস মাথায় রাখবা। তো এইখানে পিওএইচ কত হবে, এখানে পিওএইচও 7, এখানে পিওএইচ কত হবে, এখানে পিওএইচও 6। তাহলে তোমার এই যে এইখানে আমরা পিএইচ স্কেল জানি, পিএইচ প্লাস পিওএইচ সমান সমান কত হয়, 14। এটা কি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তো তোমাকে যদি কখনো প্রশ্ন কঠিন করে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হবে, পিএইচ প্লাস পিওএইচ, সরি 20 ডিগ্রি না তো 90 ডিগ্রি বলতেছে, 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, ঠিক আছে, পিএইচ প্লাস পিওএইচ কত হবে, 12 হবে না? বুঝা গেছে? সো তাপমাত্রা পরিবর্তন হইলে পিএইচ স্কেলও পরিবর্তন হয়ে যায়। ওকে, ডান। এখন আসলে আমরা পিএইচ নির্ণয় শিখব, সো পিএইচ হাতে ক্যালকুলেশনটা অনেকেরই ঝামেলার, তাই না? হাতে ক্যালকুলেশন পিএইচের হাতে ক্যালকুলেশন অনেকেরই ঝামেলা। সো এটার জন্য আমরা লগের মানগুলো মুখস্থ করব। লগ 1 কত, 0, লগ 2 কত, 0.3, লগ 3 কত, 0.5, লগ 4 কত, 0.6, লগ 5 কত, 0.7,
7 log 8 কত 0.9 ঠিক আছে log 8 ও log 6 টা আগে আসি log 6 0.8 এই 6 পর্যন্ত মনে রাখতে পারবা কিনা বলো তো লগের ভ্যালু 6 পর্যন্ত মনে রাখতে পারবা কিনা একটু খেয়াল করো কিভাবে মনে রাখবা দেখো এই 2 0.3 শুধু এটা মনে রাখবা 3 থেকে 0.2 করে বাড়াচ্ছি দেখো 0.2 করে যোগ করতেছি প্রত্যেকটার সাথে 3 এর সাথে 0.2 যোগ করলে কত হয় 0.5 4 এর সাথে 0.2 যোগ করলে কত হয় ভাই 0.6 5 এর সাথে 0.2 যোগ করছি মানে আমি 2 করে অ্যাড করে দিচ্ছি ক্লিয়ার সো এখন আসো টেকনিকগুলা ধরো আমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পরীক্ষার হলে দেওয়া আছে এরকম 0.01 দেওয়া আছে 0.001 দেওয়া আছে 0.002 0.003 0.004 আবার দেওয়া আছে ধরো 4 × 10⁻², দেওয়া আছে হচ্ছে 3.5 ধরো হচ্ছে 2 × 10⁻³ এরকম দেওয়া আছে। এইভাবেই তো পরীক্ষার হলে প্রশ্নগুলো থাকে তাই না এইভাবেই তো পরীক্ষার হলে প্রশ্নগুলো থাকে সো লেটস সে যখন 0 আর 1 এর ক্ষেত্রে টেকনিকটা মানে প্রথম যে টেকনিকটা দিচ্ছি 0 আর 1 এর ক্ষেত্রে ধরো তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা শুধু 0 আর 1 রিলেটেড আছে তুমি শুধু গুণবা দশমিকের পরে কয়টা আছে দশমিকের পরে কয়টা সংখ্যা একটা দুইটা সো পিএইচ এর মান কত 2 বুঝে গেছে তুমি দশমিকের পরে এখানে কয়টা সংখ্যা আছে তিনটা পিএইচ এর মান কত হবে 3 ওকে এটা গেল প্রথম টেকনিক দ্বিতীয় টেকনিক হচ্ছে এই টাইপের ক্ষেত্রে একটু খেয়াল করো দশমিকের পরে 0 আর 1 রিলেটেড কিছু নাই অন্য কিছু আছে 0.002 0.003 0.004 সো এইখানে কি করবা শেষ সংখ্যাটা আগে লিখবা 2 মাইনাস দশমিকের পরে কয়টা ঘর 1 2 3টা ঘর 2 মাইনাস log 3 বুঝা গেছে ধরো এটা এরকম আছে 0.00005 ঠিক আছে এটা তাহলে কি লিখবা বলো তো এটা তাহলে কি লিখবা বলো তো এই শেষের যে নাম্বারটা আগে লিখবা 5 মাইনাস লগের পরে কয়টা ঘর দশমিকের পরে 1 2 3 4 কয়টা ঘর 1 2 3 4 তো log 4 বুঝা গেছে সো এটা তাহলে কি লিখবো আমরা 3 বিয়োগ log কত লিখবো বলো 3 বিয়োগ log কত লিখবো সবাই বলো ঠিক আছে 3 বিয়োগ log কত লিখবো দশমিকের পরে কয়টা ঘর তিনটা log 3 এখন দেখো ক্যালকুলেশন করা কতটা ইজি আমার জন্য log 3 এর মান কত ভাই 0.5 2 মাইনাস 0.5 তাহলে কত আসবে 1.5 এটাই কি পিএইচ এর ভ্যালু ঠিক আছে 3 মাইনাস log 3 এর মান কত 0.5 3 মাইনাস 0.5 সমান কত 2.5 পিএইচ এর মান আইসা পড়ছে 5 মাইনাস log 4 কত বলো তো log 4 কত 0.6 না 5 মাইনাস 0.6 তাহলে কি আসবে 4.4 খেলা কি জমছে আমাদের খেলা জমছে এই স্যারেরা বুঝতে পারতেছি স্যার বলেন সবাই ওকে এখন আসো পরের টাইপ পাওয়ার রিলেটেড তাই না যখন এরকম 10 এর পাওয়ার আকারে থাকে একদম সোজা ধরো 10 এর পাওয়ার কত 2টা আগে লেখো 2 মাইনাস লগ দিয়ে এই সামনে যে ডিজিটটা শেষ 2 মাইনাস log 4 ঠিক আছে খেলা জমছে 2 মাইনাস log 4 এটা কিভাবে করবা 10 এর পাওয়ার কত 3টা সামনে লেখো মাইনাস লগ এই গুণের সামনে যেটা আছে log 2 বুঝা গেছে সো এখন দেখো log 4 এর মান কত 0.6 2 মাইনাস 0.6 তাহলে কত আসবে 1.4 3 মাইনাস log 2 এর মান কত 0.3 3 মাইনাস 0.3 কত আসবে 2.7 বুঝা গেছে সো এটা হচ্ছে হাতে ক্যালকুলেশনের টেকনিক এই তিন ধাঁচে পারবা এই তিনটা ধাঁচ যদি পরীক্ষার হলে দেওয়া থাকে ঠিক আছে পারবা সবাই একটু পারবা কিনা বলো সো এখন আর প্রবলেম হবে না এই যে এইভাবে ঘনমাত্রাটা বাইর করতে পারলেই তোমার আর প্রবলেম হবে না অনেক সময় দেখো আসো অনেক সময় দেখা গেছে ঘনমাত্রা দেওয়া থাকে না ঠিক আছে ধরো বলা থাকে 5% সোডিয়াম হাইড্রোক্সাইড তারপর বলা থাকে তোমার এইখানে 2 মোল 500 ml ঠিক আছে বিভিন্নভাবে দেওয়া থাকে ঘনমাত্রাটা দেওয়া থাকে না সো ঘনমাত্রা তোমার তখন বাইর করে নিতে হয়
তো ঘনমাত্রা বের করার বিভিন্ন সূত্র আছে না, S = W × 1000 / mv, মনে আছে পড়াইছিলাম। তারপর S = মোল সংখ্যা / আয়তন। তারপর S = কি বলছিলাম, পার্সেন্ট, মানে x × 10 / m, যদি পার্সেন্ট যুক্ত থাকে এরকম। সো এই জিনিসগুলো মনে আছে যে ঘনমাত্রা মাঝে মাঝে বের করে নিতে হবে। এখন ধরো পরীক্ষার হলে এইভাবে দিয়ে দিল তোমাকে, ধরো তোমার পিএইচ এর মান দেওয়া আছে, পিএইচ এর মান ধরো 4 দেওয়া আছে বা 4.2 দেওয়া আছে, ঠিক আছে, বা 4.7 দেওয়া আছে। তো তোমাকে বললো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত, এরকম বের করতে বলে কিনা বলো তো স্যার? এটা বের করতে বলে, পিএইচ এর মান 4.7 দেওয়া আছে, এখন তোমারে বলছে হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করো, বলো এরকম বলে কিনা পরীক্ষার হলে? বলে, ঠিক আছে স্যার বলেন তো, এরকম বলে পরীক্ষার হলে? সো এরকম বললে আমরা কি করব দেখো তো, এরকম যদি বলেই দেয় তাহলে আমরা কি করব দেখো, এই যে 4.7 এটাকে ধরবা, এটা ঠিক পরের পূর্ণ সংখ্যাটা মনে রাখবা, কি পরের পূর্ণ সংখ্যা, বুঝো তো? তো 4.7 এর পরে পূর্ণ সংখ্যাটা কত আছে? 5। 5 থেকে কত বাদ দিলে, মনে রাখো 5 থেকে কত বাদ দিলে 4.7 হয়? 5 থেকে 0.3 বাদ দিলে 4.7 হয়, বুঝছো? তাহলে দেখো 5 মাইনাস, এটাকে লগ আকারে নাও, 0.3টাকে লগ আকারে নাও, লগ 2 এর মান 0.3। তো এখন দেখো তুমি কি করতা, 2 × 10⁵ রে এইভাবে কনভার্ট করতো না? দেখো তো, মানে এই যে এইটাকেই তো এইভাবে লিখবা, 10 এর পাওয়ার যেটা ছিল, বা এটা অর এইভাবেও তো লিখতে পারো। দেখো লগ 2 তুমি কি লিখতা বলো তো? এই 5 মানে কি, দশমিকের পরে কয়টা ঘর আছে? 1 2 3 4, আর 5 নম্বর ঘরটাকে কি করতা? লগ 2 তে নিতা, ঠিক আছে? 2 × 10⁻⁵। ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার সবাই? বুঝা গেছে? দেখো এখানে কিভাবে করছিলাম মনে করো, 2 - log 3, তাই না? 2 - log 3। সো সেম ভাবেই দেখো 5 - log 2, ও আচ্ছা আচ্ছা, একটু উল্টা লিখছি রে ভাই, ঠিক আছে? দেখো তো তুমি কি লিখবা, 2 × 10⁻⁵, ঠিক আছে? 2 × 10⁻⁵, তাও তো হয় নাই। 3 × log 2, 3 - log 2, ঠিক আছে, ঠিক আছে, সবই ঠিক আছে, সমস্যা নেই। তো তুমি এটাকে কিভাবে লিখবা, log 2 তুমি কিভাবে লিখতে, দেখো এখানে তুমি কি লিখতে, 3 - log 3, তাই না? 3 - log 3 মানে কি 3 × 10⁻⁻3, তাই তো? তারপর দেখো এটা কিভাবে লিখতা, 0.0005 মানে কি, এটা হচ্ছে আমরা এইভাবে লিখতাম যে 5 × 10⁻⁴, বুঝা গেছে? লগ 4টা কই যেত, পাওয়ারে যেত। সো লগের ভ্যালুটা, লগ 2টা কই যাবে, পাওয়ারে যাবে, 5 × 10⁻⁻2। খেলা জমছে? সো এটা এইভাবে লিখবো আমরা 0.005 বা 0.05, দশমিকের পরে 2 ঘর, 0.05। বুঝা গেছে? 5 - log 2 কে তুমি এইভাবেও লিখতে পারো যে 5 × 10⁻⁻2 বা 0.05 লিখতে পারো। তাইলে কি আসবে, তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা আইসা পড়বে। একদম সিম্পল। আমরা যখন কিছু ম্যাথ প্র্যাকটিস করবো আমাদের আর কোনো ঝামেলা নেই। ধরো তোমাকে এইভাবে দিয়ে দিল 13.2, সো এটাকে করি আমরা, তো আমরা কি লিখবো, 14 - 0.7, তাই না? বা 0.8, 14 মাইনাস কি লিখবো, 0.8। তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি, 14 - 0.8 মানে কি, log 6, log 6। সো এটা কিভাবে লিখতাম দেখো তো, এখানে কিভাবে লিখতাম, 5 - log 4 মানে কি 0.0005, তাই না? সো লগটা কি হইতো, পাওয়ারে যেত, ভালোভাবে বুঝো, লগটা কই যেত, পাওয়ারে যেত। এখানে দেখো লগটা, সো তুমি এইভাবে কি লিখবা, ঠিক আছে? 6 × 10⁻⁻14, 6 × 10⁻⁻14, তাইলেই হয়েছে, শেষ। আমরা যখন অঙ্ক করবো তাইলেই আর কোনো কাজ নাই। log 2 2 × 10⁻⁵ হবে। সো এইখানে একটু ভুল হয়েছে, 2 × 10⁻⁵ হবে। অঙ্ক করলেই ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? সো এগুলো নিয়ে প্যারা খায় না। আর এইটাই মেইনলি ভুলটা হয়েছে, ঠিক আছে?
এইটাই মেনলি ভুলটা হয়েছে, এই কারণেই আমার প্যাচ লাগতেছিল। 4 মাইনাস 1 2 3 4, 4 মাইনাস লগ 5, ঠিক আছে, লগ 5। এইগুলোতে একটু ওহো, আহারে আহারে, একটু ঠিক করে নাও। হ্যাঁ, 4 মাইনাস লগ 5, তাইলেই ঠিক হয়ে যাবে, বোঝা গেছে? সো লগ 2 কত? 3 মাইনাস 0.3, 3 মাইনাস 0. কত? 5, আর হচ্ছে 4 মাইনাস 0.7, 0.7, তাহলে কত হয়? 2.7, 2.5 আর 3.3। শেষ, খেলা শেষ। সো দেখো, এটা প্যারা নাই। দশমিকের পরে 3 ঘর, 3 মাইনাস লগ 2, শেষের ডিজিটটা লগে যাবে, শেষের ডিজিটটা লগে যাবে। আমি একটু লিখে দিচ্ছি, শেষের ডিজিটটা লগে যাবে। সো এটা একটু প্যাচ লাগছিল, আর কিছুই না। আমি একটু ক্যালকুলেটরে চেক করে মিলিয়ে দেই। মাইনাস লগ অফ 0.002, 2.69, ঠিক আছে। এখন দেখো এটার ক্ষেত্রে একটু লিখে নাও, তাইলে এই জায়গাটা একটু উলট পালট হয়েছিল, এই কারণে ঝামেলাটা হয়েছিল। সো একটু দেখো, ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। দশমিকের পরে যে কয় ঘর আছে, ঠিক আছে, সেইটা শুরুতে লিখবো ডিজিট, ঠিক আছে। দেখো, দশমিকের পর যে কয় ঘর আছে সেটা মাইনাস এই যে শেষ ডিজিটটা লগে যাবে, শেষ ডিজিট লগ এ যাবে, বুঝা গেছে? শেষ ডিজিট লগে যাবে, এটা একটু লিখে নাও। দশমিকের পরে যে কয় ঘর আছে ওইটা মাইনাস শেষ ডিজিটটা লগে যাবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, তাইলেই হয়েছে। তাহলে দেখো, এইটা এখন পরেরটা মিলবে, দেখো এটা আবার দেখাই দিই, তোমাদের কনফিউশন দূর হয়ে যাবে। খেয়াল করো, এটা প্যারা নেওয়ার কিছু নেই। দেখো তোমার 4.7 আছে, সো তুমি কি করবা? 5 মাইনাস 0.3 করবা, 5 মাইনাস 0.3। সো আমরা কি বলছিলাম? 5 মাইনাস লগ, এটা কত? 2 এর মান 0.3। সো এই 5টা কি হবে? দেখো তো, 5টা হবে এই যে দশমিকের পরে যে কয় ঘর আছে, দশমিকের পরে 1 2 3 4 5, 5টা ঘর আছে, 1 2 3 4 5। শেষ ডিজিটটা কত? শেষ ডিজিটটা এই যে 2, এই যে এইখানে বসবে, শেষ ডিজিটটা লগে যাবে। সো আগেরগুলা কি হবে? 0, বুঝা গেছে? বা এটা অর আরেকটা নিয়মে করতে পারো। দেখো 5, এই যে আমরা 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, বুঝা গেছে? 5 ইন্টু 10 টু দি পাওয়ার -2, বুঝা গেছে? কখনোই হয় নাই। এটা কি হবে? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -5, 2 ইন্টু 10 টু দি পাওয়ার -5। দেখো এই লগ 2টা সামনে আসবে, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার -5, দশমিকের পরে যে কয় ঘর। ধরো তুমি 13 পয়েন্ট ধরো হচ্ছে 4, তাহলে তুমি কি লিখবা? 14 মাইনাস লগ 6 বা 14 মাইনাস 0.6। তো তুমি এটা কি লিখবা? 14 মাইনাস লগ 4, তাই না? সো আমরা কি বলছিলাম? দশমিকের পরে যে কয় ঘর আছে এটা মানে কি? সামনেরটা। তো দশমিকের পরে কয় ঘর আছে? 1 2 3 4 5 6, এটা এইভাবে লিখলে অনেক বড় হয়ে যাবে। সো আমরা কি করব? 4টা সামনে লিখবো, 4 ইন্টু 10 টু দি পাওয়ার -14। এখন ক্লিয়ার সবাই? এখন ক্লিয়ার? শেষ ডিজিটটা লগে যাবে, এটুকু মনে রাখলেই হবে। শেষ ডিজিটটা লগে যাবে, বুঝা গেছে? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? আরেকটা করি আমরা। ধরো 8.7, আমরা কি লিখবো? 9 মাইনাস 0.3। তো এটা মানে কি? 9 মাইনাস লগ 2। তো আমরা এটা কি লিখতে পারি? 2 ইন্টু 10 টু দি পাওয়ার -9, বুঝা গেছে? বা তোমাকে যদি বলা হয় 3.8 বা 3.8 না 3.7 দিই, তো তুমি কি লিখবা? 4 মাইনাস 0.3। তো এটাকে কি লিখবা? 4 মাইনাস লগ 2। সো এখন দেখো কি হবে? মনে করো লগ 2 মানে কি? শেষ ডিজিট 2 ইন্টু 10 টু দি পাওয়ার -4, বুঝা গেছে? বা শেষ ডিজিট দশমিকের পরে কয় ঘর আছে? 1 2 3 4, 4টা ঘর, শেষ ডিজিট 2, আগেরগুলা কি? 0, বুঝা গেছে? ক্লিয়ার? এখন আর কারো কনফিউশন হবে না আশা করি।
আশা করি কারো কোনো কনফিউশন হবে না। ক্লিয়ার? ক্লিয়ার এখন বলো তো? সো এই যে এই মাঝখানটায় আমাদের প্যাচটা লাগছিল, বুঝছো? এই যে এই তিনটা জায়গার জন্য এলোমেলো লাগতেছিল, বাকি সব কিছু ঠিক আছে, তিনটা জায়গা ঠিক করে দিছি, এটা এখানে লিখেও দিছি। ওকে, ডান ডান। এই ভুলগুলাও তোমাদের পরীক্ষার হলে হইতে পারে, ঠিক আছে? পরীক্ষার হলে কিন্তু ঝামেলা করা যাবে না। এখন আসো আমরা কিছু প্র্যাকটিস করি, কিছু অঙ্ক নেই। আমি কিছু ফাইলটা ইম্পোর্ট করি। কোনটা? একটা মিনিট। আমি একটু ফাইলটা নিচ্ছি। আগের বার ভুলে এইসব পড়ছিল। একটা মিনিট একটু ওয়েট করো, তাইলেই হয়ে গেছে। এমসিকিউ গুলো ইম্পোর্ট হচ্ছে। সো আমরা কিছু চমৎকার ইম্পর্টেন্ট এমসিকিউ করব, খেয়াল করো। সো দেখো, প্রথম প্রশ্নটা খেয়াল করি আমরা। কি বলছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানির আয়নিক গুণফল কত? সো আমরা জানি KW এর মান 10⁻⁻14। বিশুদ্ধ পানির আয়নিক গুণফল 10⁻⁻14। ক্লিয়ার সবাই? পরেরটা যদি দেখি, কোন দ্রবণে পিএইচ এর মান 5 থেকে 7 বৃদ্ধি হইলে, সো অলওয়েজ মনে রাখবা পিএইচ এর মান যদি বাড়ে, একটু খেয়াল করো, পিএইচ এর মান বাড়লে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে? কমবে। বুঝা গেছে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কমবে। এখন পিএইচ এর মান যদি ধরো একবারে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে? 10 গুণ কমবে। কত গুণ কমবে? 10 গুণ। পিএইচ এর মান যদি হচ্ছে 2 একক বারে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কি হবে? 100 গুণ কমবে। মানে যত বাড়বে একের সাথে ততগুলা শূন্য দিবা। পিএইচ এর মান 3 একক বাড়লে তাইলে কত হবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 1000 গুণ কমবে। বুঝা গেছে? যদি 4 একক বাড়ে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে? 10,000 গুণ কমবে। 1 1 2 3 4 4 গুণ কমবে, 10,000 গুণ কমবে। সো পিএইচ এর মান 5 থেকে 7, তাহলে কয় একক বাড়ছে বলো তো? 2 একক, তাই না? 2 একক বাড়ছে। 6 7 2 একক বাড়ছে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত গুণ কমবে? 100 গুণ কমবে। ক্লিয়ার? ক্লিয়ার? সূত্রটা যদি দেখো, সূত্রটা হচ্ছে 10⁻⁻10 বড় মান বিয়োগ ছোট মান। সূত্র দিয়েও করতে পারো, তাও দিয়ে হবে। সো 10 বড় মান কত? 7 বিয়োগ 5, তাহলে 10⁻²। 10⁻² মানে কি? 100। বুঝে গেছে? এখন পিএইচ এর মান বাড়া মানে কি? এত গুণ কমা। পিএইচ এর মান যদি কমে এত গুণ বাড়বে। বুঝে গেছে? ক্লিয়ার? তারপরে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? এখন দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড কি দিবে? জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড দিবে না? এর কি বের করতে পারবো? আমি পিওএইচ বের করতে পারবো। পিএইচ বের করতে পারবো? কখনোই না। সোডিয়াম হাইড্রোক্সাইডের আমি কি বের করতে পারবো? পিওএইচ। তো দশমিকের পরে কয় ঘর আছে? 1 2 3 ঘর। তাহলে পিওএইচ কত? 3, যেহেতু 0 আর 1 রিলেটেড আছে, তাই না? তাহলে পিএইচ কত হবে? পিএইচ 14 - 3, তাই না? তাহলে কি হবে? অ্যান্সার কি? 11। ক্লিয়ার? অ্যান্সার কি? ডি নাম্বারটা 11। ওকে, পরে দেখো 0.01 মোলার HCl দ্রবণের পিএইচ কত? তো অ্যান্সার কি হবে? 0 আর 1 রিলেটেড থাকলে পিএইচ কত হবে? 2। ক্লিয়ার? খেলা জমে গেছে, খেলা আমাদের জমে গেছে। পরে দেখো কোন দ্রবণে হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা 1 × 10⁻⁸ হইলে পিএইচ কত? তো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা থেকে আমি কি বের করতে পারবো বলো তো স্যার? পিওএইচ বের করতে পারবো। তো এইখান থেকে পিওএইচ বের করলে বুঝো ব্যাপারটা। তো পিওএইচ 10⁻⁸ হইলে পিওএইচ কত হবে বলো তো? -log of 10⁻⁸। তাহলে পিওএইচ কত হবে? 8 না? কারণ -8টা আগে এসে পড়বে। পিএইচ কত হবে? 14 - 8, তো কত হবে? 6। অ্যান্সার কি? বি নাম্বার। ক্লিয়ার? পিএইচ কত হবে? 6। ওকে, তারপর আসো পরেরটা।
আমাদের পাকস্থলীর পাচক রসে পিএইচ এর মান 1.4 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত দেখছো? ওই ধরনের প্রশ্ন এসে পড়ছে। পিএইচ 1.4, তাই না? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো আমি কি করব? 2 - 0.6, পরের পূর্ণ সংখ্যা থেকে কিছু একটা বাদ দিব। 2 মাইনাস লগ কত হবে? লগ 4। তো আমি কি বলছিলাম? 4টা সামনে আসবে আর 10⁻², বা এইভাবেও লিখতে পারো 0. পরে কয় ঘর? 2 ঘর, 1 2, আর লগের মানটা শেষ ডিজিট 0.404। তো দেখো 0.04 কোনটা হয়? দেখো 39 রে, দেখো 39 রে আমি 4 লিখতে পারি না, এই 39 রে 4 লিখতে পারি না, এই 39 রে 4 লিখতে পারি না, এই 39 রে এইখানে 4 লিখতে পারি। তো এটা কি আসে? 0.4। এটা কি আসে? 0.004। এটা কি আসে? 0.04। আর এটা কি আসে? 1.04। সো অ্যান্সার কি? সি নাম্বারটা না? অ্যান্সার কি আমার? 0.04, দশমিকের পরে 2 ঘর থাকা লাগবে। অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। তো তোমাকে যদি বলা হয় 0.005 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? অ্যান্ড সালফিউরিক অ্যাসিড কি করে? জলীয় দ্রবণে 2 মোল হাইড্রোজেন আয়ন দান করে না? তো ফসফরিক অ্যাসিড কি করে? যদি ফসফরিক অ্যাসিড থাকে H3PO4, কয় মোল হাইড্রোজেন আয়ন দান করে? 3 মোল হাইড্রোজেন আয়ন দান করে, তোমাদেরকে পড়াইছিলাম। তারপর তোমাকে যদি বলা হয় H3PO3, ঠিক আছে, এরা কয় মোল হাইড্রোজেন আয়ন দান করে? 2 মোল হাইড্রোজেন আয়ন। তোমাকে যদি বলা হয় H3PO2, এরা কয় মোল হাইড্রোজেন আয়ন দান করে? এরা 1 মোল হাইড্রোজেন আয়ন দান করে। বুঝা গেছে? সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। তো তোমার এই যে 2 মোল হাইড্রোজেন আয়ন দান করে, তাহলে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটাকে 2 দ্বারা গুণ করতে হবে। সো 5 দুগুণে কি হয়? 10 হয়, তাহলে 0.010। বুঝা গেছে? সো দেখো আমার দশমিকের পরে এই 0 1 এর পরে এই 0-র তো কোনো বেল নাই, 0.01 বলতে পারি। সো দশমিকের পরে আমার কয় ঘর? 2 ঘর, তাই না? তাহলে পিএইচ কত? পিএইচটা হচ্ছে আমার 2। দশমিকের পরে যেহেতু 0 আর 1 রিলেটেড আছে, 2 ঘর হইলে আমার পিএইচটা কত আসবে? 2 আসবে। অ্যান্সার কি? ডি নাম্বারটা। তারপর দেখো কোন দ্রবণের হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে, পিএইচ কত? সো এইখান থেকে আমি কি বের করতে পারবো? পিওএইচ বের করতে পারবো। দেখো তাহলে কি আসবে? 5 মাইনাস লগ 3.4। এখন এইসব ক্ষেত্রে আমি তোমাদের সাজেস্ট করব, দেখো এইসব ক্ষেত্রে কি করব? এইসব ক্ষেত্রে মনে করো এটারে হয় 4 ধরে নিবা, হয় নাইলে 3 ধরে নিবা, ঠিক আছে? তো 4 আর 3 এর ভিতরে কিন্তু এত পার্থক্য নাই। দেখো লগ 3 এর মান হচ্ছে 0.5 আর লগ 4 এর মান হচ্ছে 0.6। তো দুইটার মাঝামাঝি কিছু একটা হবে। সো এইখানে মানের আহামনি কোনো পরিবর্তন হবে না। তো আমি ধরো হচ্ছে 3 ধরে নিলাম, 0.5, তাইলে এটা 4.5 কি পাইলাম ভাই? পিওএইচ পাইলাম, বুঝছো? তাহলে পিএইচটা কত হবে? 14 মাইনাস 4.5, তাই না? 14 থেকে 4 গেলে কত থাকে? 10, 10 থেকে আর আধা গেলে 9.5। সো অ্যান্সার কি? দেখো 9.5 আছে কিনা, দেখো 9.53। বুঝে গেছে? 9.53। ক্লিয়ার? ক্লিয়ার? সো কেউ কি ক্যালকুলেটরে করা লাগতেছে আমাদের কিছু? বলো, কিছু কি ক্যালকুলেটরে করা লাগতেছে? সব আমাদের হাতে ক্যালকুলেশনে হয়ে যাচ্ছে না? পিএইচ মজা লাগতেছে ভাইয়ারা? বলো, পিএইচ কি মজা লাগতেছে ভাইয়ারা? বলো একটু। তারপরে আসো HCl এর লঘু জলীয় দ্রবণে পিএইচ 3.0, দ্রবণটি আরো 10 গুণ লঘু করা হলে পিএইচ কত? দেখো দ্রবণ লঘু হইলে পিএইচ এর মান বাড়বে। বুঝা গেছে? মানে কি লঘু মানে কি? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হ্রাস না? সো পিএইচ 10, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা 10 গুণ লঘু করা মানে কি? পিএইচ একক বাড়া। পিএইচ কত হবে রে বাবা? 4 হবে। বুঝা গেছে? লঘু করা মানে কি? পিএইচ একক বাড়া। পিএইচটা কত হবে বাবা? 4 হবে। ডান। পরেরটা দেখো, কোনটির পিএইচ সবচেয়ে বেশি? ঠিক আছে, এখন দেখো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এরা কি দুর্বল ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড এরা কি সবল ক্ষার। তো সবল ক্ষার মানে তীব্র ক্ষারের পিএইচটা বেশি হবে। এখন দেখো ঘনমাত্রার প্যাচ লাগাই দিচ্ছে, একটা 1 মোলার, একটা 0.1 মোলার। দেখো লগ 1 এর মান কত? 0। তার মানে কি এটার পিএইচ, এটার পিওএইচ 0। একটু খেয়াল করো, এটার পিওএইচ 0, লগ 1, তাহলে পিএইচ কত হবে? পিএইচ হচ্ছে 14। আর এইটার পিওএইচ কত? পিওএইচ হচ্ছে দশমিকের পরে 1 ঘর, তাই না? 1। তা পিএইচ কত হবে? পিএইচ 14 মাইনাস 1 মানে 13। এখন তোমরাই বলো কোনটার পিএইচ বেশি? ডি এর পিএইচ বেশি না এ এর পিএইচ বেশি? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। ক্লিয়ার? অ্যান্সার হচ্ছে আমাদের ডি নাম্বারটা। ওকে, তারপরে আসি রক্তের পিএইচ এর মান কত? বলো, রক্তের পিএইচ এর মান কত? রক্তের পিএইচ 7.4। রক্তের পিএইচ এর মান কত? 7.4। পরেরটায় যদি আসি, রক্তে পিএইচ এর মান কত হইতে পারে? এটা তো অন্য একটা প্রশ্ন ছিল।
ঠিক আছে, ঠিক আছে। যদি রেঞ্জ দেয় তাহলে কি হবে বলো তো? রেঞ্জ দিলে কি হবে? আমরা তো দেখলাম রক্তের পিএইচ 7.4, তাই না? যদি রেঞ্জ দিয়ে দেয় তাহলে কি হবে? এই আটকে গেল নাকি? না, আটকে যায় না। আচ্ছা ওইটা বাদ দিই, পরের প্রশ্ন দেখি। একটা দ্রবণ দিয়ে দিচ্ছে, এই দ্রবণের পিএইচ কত? দেখো এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, শাহজালাল এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসছে। 0.1 মোলার অ্যাসিটিক অ্যাসিডের 10 ml দ্রবণে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের 4 ml দ্রবণ যোগ করা হইল। ঠিক আছে, এই দ্রবণটার পিএইচ কত? সো এখন দেখো আমরা কি হবে, এইখানে প্রশমন বিক্রিয়া হবে, যদিও দুর্বল অম্লের সাথে তীব্র ক্ষার দেওয়া আছে। সো প্রশমন বিক্রিয়ায় কি হয়? অ্যাসিড কি করে? অ্যাসিড হাইড্রোজেন আয়ন দান করে। তা আমি হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা বের করব। সো মোল সংখ্যা আমরা কি জানি? N = VS। আমরা মনে আছে? অর্থাৎ আয়তন ইন্টু ঘনমাত্রা। ভালোভাবে বুঝছো, এটা কি আয়তন ইন্টু ঘনমাত্রা, এবং ভিটা কি লিটার এককে নিতে হবে যদি এটা মোলার এককে নাও। তাহলে দেখো হাইড্রোজেন আয়নের মোল সংখ্যা কত? 10 × 10⁻³ ইন্টু 0.1, মানে N × VS যদি দেই। আয়তন মিলিলিটারে ছিল, আমি লিটারে নিচ্ছি। লিটারে নিলে কি করা হয়? 1000 দিয়ে ভাগ করা হয়, 10⁻³ লিটার। বুঝে গেছে? আর ঘনমাত্রা কি? 0.1। আর হাইড্রোক্সাইড আয়নের দেখো 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডে 4 ml দেওয়া হলো। তো আমার হাইড্রোক্সাইড আয়নের মোল সংখ্যা কত দেখো তো? আমরা 4 ml 4 × 10⁻³ ইন্টু 0.1। তো তুমি যদি এটা ক্যালকুলেশন করো, তাহলে কি পাও? 10 × 10⁻² এত মোল, আর এখানে কত পাও? 4 × 10⁻² এত মোল। বুঝে গেছে? এখন খেয়াল করো, এই ক্ষারের সাথে অ্যাসিড বিক্রিয়া করবে না? এখন দেখো এখানে 4 মোল ক্ষার আছে, এখানে 10 মোল অ্যাসিড আছে। তাহলে 4 মোল ক্ষার কয় মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে বলো তো? 4 মোল অ্যাসিডের সাথে। তাহলে NH+, এটা কি অবশিষ্ট থাকবে? ভালোভাবে বুঝো, অঙ্কটা একটু বড়, বাট আইসা পড়তে পারে কৃষিতে। অবশিষ্ট NH+ কত? 10 × 10⁻² থেকে তুমি 4 × 10⁻² বাদ দাও। এগুলো মুখে মুখে তাড়াতাড়ি হয়ে যায়, আমি বুঝাচ্ছি তোমারে। 6 × 10⁻² মোল। বুঝা গেছে? এটা হচ্ছে অবশিষ্ট অ্যাসিড। এখন এই অ্যাসিডের ঘনমাত্রা কি? বুঝা গেছে? তো এটার ঘনমাত্রাটা তোমার বাইর করতে হবে, SH+, মানে মিশ্রণে অবশিষ্ট H+ এর ঘনমাত্রা। তাহলে NH+ ডিভাইডেড বাই মিশ্রণের টোটাল আয়তন। তো টোটাল আয়তন কত? এখানে 10 ml, এখানে 4 ml, 14 ml না? তাহলে দেখো 6 × 10⁻² ডিভাইডেড বাই 14 × 10⁻³ বুঝা গেছে? সো এখন এইটা ক্যালকুলেশন করলে তুমি কি পাবা? তুমি হচ্ছে মনে করো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা পাবা। সো আই ডোন্ট নো তখন ক্যালকুলেটর ছিল কিনা, নাইলে এত বড় অঙ্ক দিত না 2010-11। হ্যাঁ, তখন ক্যালকুলেটর ছিল ভাইয়া? বলো তো তোমরা। তো এখন দেখো এটা কি 60, এটা 60 করি, তারপরে আমরা করে রাখি, বুঝো নাই? সহজভাবেই দিবে। 60 × 10⁻³ করি, 10⁻³ কাটা 60/14, 5 × 14 = 70, 4 × 14 কত? 4 × 10 = 40, 4 × 4 = 16, 56, 54। সো 4 পয়েন্ট সামথিং হবে, ধরো 4.5, লেটস সে, ধরে নিলাম। আমার কাছাকাছি মিলাইতে হবে। এটা কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা? তাও তো হয় না, ঠিক আছে, তাও হয় না। ওকে, তাও হয় না 60। আচ্ছা, তো এখন আমার পিএইচ বের করতে হবে। 5 - 0.5 দিলাম, ঠিক আছে? তাহলে কি আসবে দেখো তো? 0.5 মানে কি? log 3, 5 - log 3। সো হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তো আরো অন্য কিছু আসবে, দেখি তো। এই ক্যালকুলেটরটা নাও তো। আমাদের কি আসছে? হ্যাঁ, 6 × 10⁻² ডিভাইডেড বাই 14 × 10⁻³ কত আসে দেখো তো? দাও তো ক্যালকুলেটরটা কই? 4.28 আসে। বুঝা গেছে? এটা হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। এত তা আসার কথা না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এইখানে আমাদের 10⁻⁴ হবে। বুঝা গেছে? এখানে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে।
10⁻⁴ হবে। এই 0.1 মানে কি 10 ইনভার্স 1, বুঝা গেছে? এই কারণেই ভুল হয়েছে। তো আমরা এখন ক্যালকুলেশন করলে দেখো 6x⁻⁴ ভাগ 14x⁻3, এই তো 0.04 আসবে। এই কারণেই তো বলি হয় না কেন, 0.04, বুঝা গেছে? এখন দেখো খেলাটা মিলবে। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত পাইছো? 0.04, মানে কি 4 × 10⁻², এত কিছু লাগবে না। এখন দেখো পিএইচ কত হবে? -log of 0.04, বুঝে গেছে? অঙ্কটা অনেক বড়, জাস্ট কনসেপ্টটা বোঝানোর জন্য। তো দশমিকের পরে কয় ঘর আছে? 2 ঘর, 2 - log 4, ঠিক আছে? log 4 এর মান কত? 0.6, 2 - 0.6 কত আসবে? 1.4 আসবে। রাইট আনসার নাই, ঠিক আছে? 1.4 আসার কথা, 1.4 আসার কথা। ওকে, এমন প্রশ্ন কি আসবে? কনসেপ্ট আসতে পারে। এটা যদি হচ্ছে তুমি এইভাবে করো, হ্যাঁ। আর আমার টাইপিস্ট আরেকটা কাহিনী করছে কি দেখো, আমার টাইপিস্ট আরেকটা কাহিনী করছে, এখানে পিকে এর মানই তুলে নাই, বুঝা গেছে? পিকে এর মানই তুলে নাই টাইপিস্ট। 4.76 হচ্ছে পিকে এর মান, এটা তুলে নাই। যদি পিকে এর মান না দেওয়া থাকে তাইলে হচ্ছে এইভাবে করবা, বুঝা গেছে? 1.4 আসবে। কারণ ওই যে লজিক্যালি বললাম না, দুর্বল অম্লের সাথে তীব্র ক্ষারের বিক্রিয়া হয় না। যদি পিকে এর মান দেওয়া থাকে, বুঝো, পিকে এর মান যদি দেওয়া থাকে এরকম, টাইপিস্ট পিকে এর মানই দেয় নাই। সো পিকে এর মান যদি দেওয়া থাকে তাইলে হচ্ছে কি করতে হবে তোমাকে? এটা হচ্ছে বাফার দ্রবণ, বাফার দ্রবণের সূত্রে ফেলাইয়া দিতে হবে, তখন আরো সহজ হয়ে যাবে, বুঝতে পারছো? পিএইচ = PKa প্লাস লগ অফ সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা, বুঝে গেছে? এই সূত্র দিয়ে করতে হবে, কারণ পিকে এর মানই প্রশ্নে দেওয়া নেই, বুঝে গেছে? টাইপিস্ট কি আকামটা করছে। সো পিকে এর মান দেওয়া থাকলে এইভাবে করব আমরা, একটু খেয়াল করো। সো যদি এইখানে এই ম্যাথটাও শিখো, আগেরটা তো শিখলা, যদি পিকে না দেওয়া থাকে, বুঝা গেছে? এখন পিকে দেওয়া থাকলে কিভাবে করবা। সো এখন একটু খেয়াল করো, আমরা বিক্রিয়াটা কি হয়েছে? CH3COOH, এটা আসবে পরীক্ষায়, যেহেতু একবার আসছে বাফার দ্রবণ থেকে কিন্তু আসবে, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি করে? CH3COONA সোডিয়াম ইথানয়েট প্লাস কি করবে? পানি তৈরি করবে, তাই না? এখন দেখো আমাদের খেলাটা কি, এখানে লবণ নিয়ে কাজ বাফার দ্রবণে, আর আমাদের কাজ কি? অ্যাসিড নিয়ে। এখন দেখো আমাদের অ্যাসিডের মোল সংখ্যা কত? N অফ অ্যাসিড, অ্যাসিডের মোল সংখ্যা কত? 10 × 10⁻³ × 0.1, তাহলে আমরা কি বলবো বলো তো? 10 × 0.10⁻⁴ মোল। আমাদের বেইজের মোল সংখ্যা কি? ক্ষার, দেখো কঠিন না, দুই একটা কঠিন ম্যাথ করা লাগবে, বুঝছো? টেনশন করিও না। ক্ষারের মোল সংখ্যা কি? 4 × 10⁻³ × 0.1, তার মানে কি আমাদের 4 × 10⁻⁴ মোল। সো একটা জিনিস অলওয়েজ মনে রাখবা, যে অ্যাসিডের মোল সংখ্যাটা হবে, বা ধরো লবণের মোল সংখ্যাটা, যার মোল সংখ্যা কম, এই দুইটা মোল সংখ্যার ভিতরে যার মোল সংখ্যা কম সেটা লবণের মোল সংখ্যা, বুঝছো? দেখো এটা কত? 10 × 10⁻⁴, এটা কত? 4 × 10⁻⁴। সো 4 মোল ক্ষার 4 মোল অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তো 4 মোল লবণ তৈরি করবে, তাই না রে বাবা? তো যেটা সবসময় কম হবে সেটা লবণের মোল সংখ্যা। সো আমরা লবণ পেয়ে গেছি। আর অ্যাসিডটা কি হবে? দেখো এখানে অ্যাসিডটা কি হবে? অবশিষ্ট মোল সংখ্যা, অর্থাৎ 6 × 10⁻⁴ মোল। অ্যাসিডটা কি হবে? অবশিষ্ট মোল সংখ্যা। আমার কথা ধরতে পারছো? তাই তুমি যদি সূত্রে ফেলাও পিএইচ = 4.76 প্লাস, বুঝে গেছে? 4.76 প্লাস লগ অফ, তুমি এখানে ফেলাও 6 × 10⁻⁴, 6 × 10⁻⁴, এটা কি? অ্যাসিড, অ্যাসিড তো উপরে বসবে না, সল্ট উপরে বসবে। 4 × 10⁻⁴ ডিভাইডেড বাই 6 × 10⁻⁴, বুঝা গেছে? সো এখন দেখো হাতে ক্যালকুলেশন সহজ তোমার জন্য। দেখো 10⁻⁴, 10⁻⁴ কাটা, 4 দিয়ে যদি 6কে কাটা কত হবে রে বাবা? দেখো 40 ধরে নিলাম, একটা দশমিক নিলাম, 5 × 6 = 30, 6 × 6 = 36, দেখো 6 × 6 কত? 36, হাতে থাকে কত? 4, তারপর আবার দাও 6 × 6 কত? একটা শূন্য বসায় দাও 36, এভাবে চলতেই থাকবে। 0.66, 4কে যদি 6 দিয়ে ভাগ করো 0.66, তাহলে
0.76 প্লাস লগ 0.6। এখন দেখো লগ 0.6 এর মান কত? দেখো আমরা এতক্ষণ মাইনাস লগ করছি, তো লগ 0.6 এর ভ্যালু যেটা আসবে ওইটা বিয়োগ করবা। দেখো আমরা কি জানি মাইনাস লগ এটা বের করছি তাই না, 0.6 মানে পিএইচ যখন বের করছি, বা মাইনাস লগ 0.02 বের করছি, বুঝছো? সো এখন দেখো লগ 0.6 মানে কি, তুমি এটা এখানে এইভাবে লিখতে পারো না, 1 মাইনাস 0.4, ঠিক আছে? সো এটা এইভাবে লিখতে পারো কিনা, 1 মাইনাস লগ 3 এর মান কত 0.5, আর লগ 2 এর মান কত, লগ 2 এর মান হচ্ছে 0.3। তাহলে তো ধরো হচ্ছে তুমি লগ 2 দাও, লগ 2 দাও, তাইলে হচ্ছে তুমি কি লিখতে পারো 1 মাইনাস লগ 2 0.6, তাই না, 0.6। সো এইভাবেও লিখতে পারো বা তুমি আলাদাভাবেও লিখতে পারো। দেখো লগ 0.6 এর মান কত, লগ 1 এর মান কত 0, তাই না? ও 6 × 10⁻⁻1, 1 মাইনাস লগ 6, তাহলে 1 মাইনাস লগ 6 এর মান কত 0.8, মানে 0.2 আসবে। লগ 0.6 মাইনাস 0.2 অর্থাৎ 4.76 মাইনাস 0.2 লিখবা। কেন মাইনাস লিখবা? কারণ কি আমরা এতক্ষণ মাইনাস লগের ভ্যালু করছি। সো মাইনাস 0.2 আসলে তাহলে 4.5 সামথিং আসবে। সো অ্যান্সার কি আসে, ডি নাম্বারটা 4.58। সো এই ধরনের ম্যাথগুলা যদি কপাল খারাপ থাকে আসবে, বুঝে গেছে? কপাল খারাপ থাকলে আসবে, বুঝা গেছে? ক্লিয়ার? বুঝা গেছে? সো ঘুম এসে পড়েছে অনেকের আমি জানি, বাট শাহজালাল ইউনিভার্সিটির এই অঙ্কটা এগুলা ক্যালকুলেটরে করলে পানি ভাত, এগুলো মেইনলি ইঞ্জিনিয়ারিংয়ের অঙ্ক, বাট একবার যেহেতু কৃষিতে আসছে আমি করাই দিলাম। সো বাফার দ্রবণের অঙ্কগুলা টেকনিকগুলা কি মনে থাকবে তো? তারপর আসো এখন সহজ জিনিসই পড়বো। পাতিত পানিকে খোলা পাত্রে রেখে দিলে কিছুদিন পরে তার পিএইচ কত হবে, বলো ভাই বুঝছো? আসো আসো পড়াই ফিরি, ঠিক আছে? দেখো পাতিত পানিকে খোলা পাত্রে রেখে দিলে পিএইচটা কমে যাবে, বুঝা গেছে? পিএইচ 7 থেকে কমে যাবে, এই জিনিসটা একটু মাথায় রাখো। আচ্ছা আরেকবার বুঝাইয়া দেন, ঠিক আছে? আরেকবার ভিডিও দেখো, তা আমি আরেকবার দেখি পিএইচ এর অঙ্ক আসে কিনা সামনে। মাতৃদুগ্ধের পিএইচ কত? মাতৃদুগ্ধের পিএইচ একটু বলো তো, মাতৃদুগ্ধের পিএইচটা কত? 4.8 থেকে 7.5, 6.4 থেকে 6.7, সবাই বলো 6.6 থেকে 6.9, 7.1 থেকে 7.8। অ্যান্সার কি 6.6 থেকে 6.9। কিছু পিএইচ এর মান মুখস্থ রাখতে হবে। তারপর দেখো এই যে সিভাসুর প্রশ্নগুলো দেখছো, 1 মোলার HCl এর পিএইচ কত? সবাই বলো 1 মোলার HCl এর পিএইচ কত হবে? লগ 1 এর মান 0। দেখো সিভাসুর প্রশ্নগুলো দেখো, সিভাসু কিন্তু প্রশ্ন করবে, হ্যাঁ 1 মোলার HCl এর পিএইচ কত? 0 হবে। ওকে, এই জিনিসটা একটু মাথায় রেখো। লগ 1 এর ভ্যালু কত? লগ 1 এর মান হচ্ছে 0। 1% সোডিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত? সো দেখো এটার ঘনমাত্রাটা বের করতে হবে আমাদের, হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রাটা। পার্সেন্ট ইন্টু 10, 1/10 ডিভাইডেড বাই কি, মনে করো আমরা এম মোলার মাস, 10/40 মানে কি 0.25। এখন দেখো হাইড্রোক্সাইড আয়নের ঘনমাত্রা তুমি দিলা 0.25, এটাকে 0.3 ধরে নিই আমরা, তাহলে আমাদের জন্য করাটা সহজ হবে। তাহলে পিওএইচ কত হবে? পিওএইচ 3 × 10⁻⁻1 মানে কি 1 মাইনাস লগ 3, বা কত আসবে 1 মাইনাস 0.3 এর মান, লগ 3 এর মান কত 0.5 অর্থাৎ 0.5। তাহলে পিএইচ কত আসবে 14 মাইনাস 0.5 সমান সমান কত 13.5। দেখো খেলা জমে গেছে, অ্যান্সার কি 13.4। মানে আমরা যেহেতু রাউন্ড আপ করে নিছি উত্তরটা কি হবে 13.4। পরে দেখো বাফার দ্রবণ কি? সো আমরা জানি বাফার দ্রবণ কয় প্রকার বলো তো? 2 প্রকার। আর যদি বাফার দ্রবণটা বলি, যে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না ওইটারে আমরা কি বলি বাবা? বাফার দ্রবণ বলি। বুঝা গেছে? মনে করো আমরা যদি বলি যে দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে, সেটাকে আমরা কি বলি? মনে করো বাফার দ্রবণ বলি। এখন বাফার দ্রবণ 2 ধরনের, একটা হচ্ছে অম্লীয় বাফার, আরেকটা কি ক্ষারীয় বাফার আমাদের। বুঝা গেছে? এখন অম্লীয় বাফারটা কারা একটু যদি তুমি চিন্তা করো, অম্লীয় বাফার একটা দুর্বল অম্ল থাকবে, বুঝছো? ওই যে একটু আগে দেখছিলাম দুর্বল অম্ল এবং তার লবণ। আর লবণটা কীভাবে তৈরি করবে? লবণটা হচ্ছে
তুমি তৈরি করবা হচ্ছে দুর্বল অম্লের সাথে তীব্র ক্ষার বিক্রিয়া করায়। ওই যে আমরা একটু আগে দেখছিলাম অ্যাসিটিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস তীব্র ক্ষার বিক্রিয়া করে লবণ তৈরি করবে। সো দুর্বল অম্ল প্লাস তার লবণকে আমরা কি বলি, মনে করো অম্লীয় বাফার। আর ক্ষারীয় বাফারটা কি, সেমভাবে দুর্বল ক্ষার প্লাস তার লবণ। সো এখন দেখো লবণটা কি হবে, দুর্বল ক্ষারের সাথে তীব্র অম্ল বিক্রিয়া করে, দুর্বল ক্ষারের সাথে তীব্র অম্ল বিক্রিয়া করে এই লবণটা তৈরি হবে। তো আমরা যদি দেখি অম্লীয় বাফারটা একটা এক্সাম্পল, ধরো একটা দুর্বল অম্ল CH3COOH আর তার লবণ হচ্ছে CH3COONA, বুঝা গেছে? এটা কি অম্লীয় বাফার। আরেকটা যদি ক্ষারীয় বাফার বলি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে দুর্বল ক্ষার, তার লবণ অ্যামোনিয়াম ক্লোরাইড, অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে, এটা কি ক্ষারীয় বাফারের এক্সাম্পল। তারপর আমাদের রক্তে কয় ধরনের বাফার সিস্টেম কাজ করে, 3 ধরনের, একটা হচ্ছে প, একটা হচ্ছে ফ, আর একটা হচ্ছে ব। ভাই কি বললেন বুঝলাম না। পতে হচ্ছে প্রোটিন, এটা হচ্ছে ফসফেট, আর আরেকটা কি বাইকার্বনেট বাফার সিস্টেম কাজ করে, বাইকার্বনেট বাফার সিস্টেম কাজ করে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তারপর বাফার দ্রবণ যে আমরা অঙ্কগুলা করি সেটা হচ্ছে হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ, হেন্ডারসন হেসেলবার্গ সমীকরণ, এটা একটু মাথায় রাখতে হবে, পরীক্ষায় আসে সমীকরণ। সেটা হচ্ছে pH = pKa প্লাস লগ অফ সল্টের কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই অ্যাসিডের কনসেন্ট্রেশন, তাই তো? বা তুমি এইভাবে লিখতে পারো pH = pKa প্লাস লগ অফ সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাসিডের মোল সংখ্যা। সো তুমি যদি ক্ষারীয় বাফারের ক্ষেত্রে দেখো POH = pKb হবে, তাই না? প্লাস লগ অফ সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই বেইজের মোল সংখ্যা, তাই না? তো তুমি যদি একবারে ক্ষারীয় বাফারের pH বের করতে চাও তাহলে কি হবে, 14 - POH, তাই তো? সো তুমি কি করবা, 14 - pKb মাইনাস লগ অফ সল্টের মোল সংখ্যা ডিভাইডেড বাই বেইজের মোল সংখ্যা, বুঝা গেছে? সো এই হচ্ছে সূত্রগুলা। বাফার দ্রবণের pH আমরা যেভাবে বের করি, একটু আগে একটা অঙ্ক করে ফেলছিলাম। সো ম্যাথটাই কি ছিল না, ম্যাথটাই হচ্ছে মনে করো আমাদের হচ্ছে বাফার দ্রবণের যে pKa বা pKbটা উল্লেখ করা ছিল না, যদি দিত ঠিক আছে উত্তর আইসা পড়তো। সো এই সূত্রগুলো একটু মনে রাখতে পারবা, এই সূত্রগুলো থেকে প্রশ্ন আসতে পারে বা সূত্র ডিরেক্ট আইসা পড়তে পারে, এই জিনিসটা একটু মাথায় রাখবা। পরীক্ষায় কি আসবে, সূত্রটা ডিরেক্ট আসবে, সূত্রটা ডাইরেক্ট আসবে। ক্লিয়ার? সো এখন দেখো কি বলছে, জুস পানে পাকস্থলীতে মিথাইল আয়োডাইড বৃদ্ধির ফলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 0.01 মোল পার ডেমি কিউব হয় বা মোল পার লিটার হয়, তাহলে ওই জুসের pH কত, তাই না? তো তোমার জুসটার যদি pH বাইর করতে চাই তাহলে তুমি কি করবা, একদম সিম্পল। কি বলছে, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বাড়ছে, তো এটা কি হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। 0 আর 1 রিলেটেড আছে, দশমিকের পরে কয়টা ঘর, একটা দুইটা, উত্তর হচ্ছে 2। সো প্রশ্ন দেখে ভয় পাওয়ার কিছু নাই, যে টেকনিক শিখিয়ে দিচ্ছে ওই টেকনিকে আগাবা, ঠিক আছে? তাইলে আর কোনো প্যারা নাই। ওকে, তারপরে আসো একটি অ্যাসিটেট বাফার দ্রবণ, ঠিক আছে, সোডিয়াম অ্যাসিটেট, এর অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা দ্বিগুণ করা হলো, pH এর পরিবর্তন কতটুকু হবে? দেখো কি বলছে, অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা মানে কি, হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে, ভালোভাবে বুঝছো, অ্যাসিটিক অ্যাসিডের ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে, pH এর পরিবর্তন কতটুকু। এখন দেখো অ্যাসিটেট বাফার কি লেখা আছে শুরুতে, বাফার। তো তুমি আমারে বলো বাফার দ্রবণের কি pH এর কোনো পরিবর্তন হয়? উত্তর হচ্ছে ক নাম্বারটা, বাফার দ্রবণের pH এর কোনো পরিবর্তন হয় না, এই জিনিসটা একটু মাথায় রাখবা। পরেরটা দেখো রক্তের বাফার সিস্টেম কি, রক্তে আমি জানি 3 ধরনের বাফার সিস্টেম কাজ করে, একটা হচ্ছে প্রোটিন, একটা হচ্ছে ফসফেট, আর একটা হচ্ছে বাইকার্বনেট, ঠিক আছে? তো বাইকার্বনেট বাফারটা হচ্ছে এই যে ক নাম্বারটা, সোডিয়াম বাইকার্বনেট আর কার্বনিক অ্যাসিড। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, সোডিয়াম বাইকার্বনেট অ্যান্ড কার্বনিক অ্যাসিড। পরেরটা দেখো নিচের কোনটি বাফার দ্রবণ, আমরা কি বলছিলাম, দুর্বল অম্ল এবং তার লবণ। সো দেখো এই যে এখানে দুর্বল অম্ল আছে, তার লবণ আছে CH3COONA, সো এটাই কি বাফার দ্রবণ। সো বাকিগুলা কিন্তু নাই, দেখো। সো এটা কি অম্লীয় বাফার।
সো তারপরে দেখো পরের প্রশ্নটা, একটি অ্যাসিড দ্রবণে হাইড্রোনিয়াম আয়নের সংখ্যা হ্রাস পেলে কি হয়? হাইড্রোনিয়াম আয়নের সংখ্যা হ্রাস পাওয়া মানে কি? পিএইচ বাড়ে না? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি তোমার কমে তাহলে কি হবে? পিএইচটা বাড়বে না কমবে? সবাই একটু বলো। পিএইচ বৃদ্ধি পাবে। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। পরেরটা যদি দেখি, একটি বিক্রিয়ার তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস, বিক্রিয়ার হার, এখনো এগুলো পড়াই নেই, দেখি পিএইচ রিলেটেড আরো প্রশ্ন আছে কিনা। কোনটি ক্ষারীয় বাফার, তাই না? সো ক্ষারীয় বাফার আমরা কি পড়ছিলাম? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখো এটা টাইপিস্ট ভুল করছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড হবে, তাই না? দুর্বল ক্ষার এবং তার লবণ। অ্যান্সার কি? অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড অ্যান্ড অ্যামোনিয়াম ক্লোরাইড। পরেরটা দেখো, অণুজীব বংশবিস্তারে অনুকূল পিএইচ কত? অণুজীবের বংশবিস্তারে আমরা যদি বলি অত্যানুকূল পিএইচ কত? সো এটা কি 6.5 থেকে 7.5। এই জিনিসটা একটু মাথায় রাখো। উত্তর কি হবে? 6.5 থেকে 7.5। পরেরটা দেখো, কোনটি রাসায়নিক বিক্রিয়ায় অটোপ্রভাবক? প্রভাবক এখনো তোমাদের পড়াই নেই। দেখি আর কোনো পিএইচ নিয়ে প্রশ্ন আছে কিনা। পিএইচ নিয়ে আর কোনো প্রশ্ন নাই। আচ্ছা, সমুদ্রের পানির পিএইচ কত বলো তো? সমুদ্রের পানির পিএইচ, সমুদ্রের পানির পিএইচ, সবাই সমুদ্রের পানির পিএইচ কত? ভাইকে একটু বলো, সমুদ্রের পানির পিএইচ কত? সবাই একটু বলো। সমুদ্রের পানির পিএইচ তো হচ্ছে এ নাম্বারটা 7 ± 2, অর্থাৎ 7 থেকে একটু বেশিও হইতে পারে, 7 থেকে একটু কমও হইতে পারে, ±0.2। সো পিএইচ নিয়ে আর কোনো প্রশ্ন নাই। সো পিএইচ নিয়ে যা যা ছিল দেখাই দিচ্ছি কিন্তু, হ্যাঁ। এবং কঠিন থেকে কঠিনতম একটা ম্যাথ, যদি বাফার দ্রবণ নিয়ে ম্যাথও আসে সেটাও দেখাই দিচ্ছি তোমাদেরকে। সো এখন আসো আমাদের আর একটু কিছু কনসেপ্ট পড়তে হবে। এটা হচ্ছে কেপিকেসি নিয়ে পড়ালেখা। ওকে, ডান। সো পিএইচ নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? যা যা পড়াইলাম এতক্ষণ ভাইয়া তোমাদেরকে, সবাই একটু বলো। পিএইচ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? তোমাদের চাহিদা মতো পিএইচটা আগে করাই দিচ্ছি ভাইয়া। এখন আসো আমরা যদি আসি, আমরা হচ্ছে কেপিকেসি নিয়ে স্টার্ট করি। তো আমরা যদি দেখি সেটা হচ্ছে ভর ক্রিয়ার সূত্র দিয়ে স্টার্ট করি। ফার্স্ট অফ অল হচ্ছে আমরা সাম্য ধ্রুবক নিয়ে আলোচনা করি। সাম্য ধ্রুবক, সাম্যাবস্থা থেকেও না, একদম সাম্য ধ্রুবক নিয়ে। সাম্য ধ্রুবকে অনেকগুলো জিনিস লাগে। ফার্স্ট অফ অল হচ্ছে কেপি, কেসি। সো এইগুলা মেইনলি দুইটাই কিসের উপর ডিপেন্ড করে বলো তো? সক্রিয় ভরের উপর ডিপেন্ড করে না? সক্রিয় ভর। সো কেপির ক্ষেত্রে সক্রিয় ভরটা কি? এটা হচ্ছে সক্রিয় ভরটা হচ্ছে আমরা জানি আংশিক চাপ, তাই না? আংশিক চাপ। আর কেসির ক্ষেত্রে সক্রিয় ভরটা কি? সক্রিয় ভরটা আমরা জানি ঘনমাত্রা। আমরা কি জানি? ঘনমাত্রা। সো এখন একটু যদি খেয়াল করো, এই যে আংশিক চাপ, আংশিক চাপটা কিসের উপর নির্ভর করে? গ্যাসিয়াস, গ্যাসিয়াস সাবস্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ ভৌত অবস্থা গ্যাসিয়াস হইতে হবে। ঘনমাত্রার ক্ষেত্রে আমাদের সক্রিয় ভরটা কি হবে? কার কার আমরা ঘনমাত্রা বের করতে পারি? অ্যাকোয়াস সলিউশন আর মনে করো গ্যাসিয়াস অবস্থা। এই দুইটা জিনিস একটু মাথায় রাখবা। সো কেপিটা আমরা শুধু গ্যাসিয়াস মাধ্যমে কেপি বের করতে পারি, আর কেসি বের করতে পারি অ্যাকোয়াস অবস্থায়। তো সলিড লিকুইডের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবা, সলিড আর লিকুইড অবস্থার ক্ষেত্রে এদের ক্ষেত্রে সক্রিয় ভরটা কি হয়? 1 হয়। সো তোমাকে যদি একটা সমীকরণে এরকম দেয়, একটু চিন্তা করো, এ গ্যাসিয়াস প্লাস বি লিকুইড প্লাস 3C সলিড প্লাস ডি 2D, এটা হচ্ছে মনে করো তোমাকে অ্যাকোয়াস দিয়ে দিল। সো এইটার এই বিক্রিয়াটার তোমাকে যদি কেপি আর কেসি বের করতে বলে, তোমাকে বললো ফার্স্ট অফ অল কেপি বের করতে, তারপরে কেসি বের করতে। তো তোমরা জানো কেপি কি আংশিক চাপের উপর ডিপেন্ড করে। সো কেপি কার? শুধু গ্যাসিয়াস অবস্থার কেপি বের করতে পারে। তাহলে আমরা কি বলতে পারি? 1/P(A), তাই না? অর্থাৎ পি দিয়ে কি বোঝায়? আংশিক চাপ। এটাই হচ্ছে কেপি। বিও আসবে না, সিও আসবে না, ডিও আসবে না কেপির ক্ষেত্রে। অনেকে যেটা ভুল করে সেটা কি লেখে? P(C) হোল কিউব, P(D) হোল স্কোয়ার, তারপর লেখে P(A) ইন্টু P(B). সো এটা ভুল,
এই জিনিসটা একটু মাথায় রেখো, এটা টোটালি ভুল। সো আমরা কি করতে পারি, কেপিটা শুধুমাত্র গ্যাসিয়াস অবস্থার ক্ষেত্রে বাইর করতে পারি। এখন আসেন স্যার, আমার যদি হচ্ছে কেসি বাইর করতে বলে, কেসিটা কার কার ক্ষেত্রে, আমরা কেসিটা অ্যাকোয়াস আর গ্যাসিয়াস অবস্থা, কোনো লিকুইড সলিডের ক্ষেত্রে কেসি বের করি না। তাইলে আমরা কি বলবো, ডি এর ঘনমাত্রা হোল স্কোয়ার ডিভাইডেড বাই এ এর ঘনমাত্রা। বুঝা গেছে? এই কেসি কেপি কিভাবে বাইর করব আমরা বুঝতে পারছি? ক্লিয়ার? ওকে, এখন আসো আমরা হচ্ছে কেসি কেপি সম্পর্ক দেখি প্লাস একক দেখি। সম্পর্ক তো আমরা কিভাবে জানি, কেপি আর কেসির একটা মধুর সম্পর্ক আছে, কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার ডেল এন। সো এই ডেল এন যদি পজিটিভ হয় তাহলে আমরা জানি কেপিটা কেসি থেকে বড় হয়, আর ডেল এন যদি নেগেটিভ হয় তাহলে কি হবে বলো তো, ডেল এন যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো কেপিটা কেসি থেকে ছোট, আর ডেল এন যদি 0 হয় তাহলে আমরা বলবো হচ্ছে কেপি সমান সমান কেসি। এই হচ্ছে আমাদের সম্পর্ক গেল। এখন আসেন স্যার, আমাকে যদি বলে একক, কেপি কেসির একক বাইর করতে, তাহলে আমরা কি বলবো, কেপি কেসির এককটা একদম সহজ। কেপি এর একক আমরা জানি যেহেতু আংশিক চাপ এটিএম টু দি পাওয়ার ডেল এন, আর কেসি এর এককটা কি হবে, মোল পার লিটার টু দি পাওয়ার ডেল এন। সো আরও কিছু হইতে পারে, দেখো তুমি লিখতে পারো মোল পার ডেসিমিটার কিউব, মানে 1 লিটার সমান সমান 1 ডেসিমিটার কিউব টু দি পাওয়ার ডেল এন। তারপর তুমি লিখতে পারো যে মোলার টু দি পাওয়ার ডেল এন। সো অনেক কিছুই লিখতে পারো। বুঝা গেছে? সো এই হচ্ছে কেপি কেসির সম্পর্ক আর কেপি কেসির একক। এখন আসো কয়েকটা জিনিস, দুইটা টেকনিক শিখিয়ে দিই। ফার্স্ট অফ অল ধরো একটা বিক্রিয়া এ প্লাস বি বিক্রিয়া করে সি হয়েছে, ধরো এই বিক্রিয়াটা মাদার বিক্রিয়া, এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক আমি ধরলাম K1। বুঝা গেছে? এই বিক্রিয়ার সাম্য ধ্রুবক কি, K1। এখন এই বিক্রিয়াকে আমি যদি উল্টায় দিই, ধরো উল্টায় দিলাম এ প্লাস বি, এটার জন্য নতুন একটা সাম্য ধ্রুবক পাবো K2। বুঝা গেছে? আগেরটা হবে না, বাট এই K2টা কি হবে, 1/K1, মানে বিক্রিয়াটা উল্টায় দিছো, সাম্য ধ্রুবকও উল্টায় দিব। ধরো এই মাদার বিক্রিয়াকে আমি 2 দ্বারা গুণ করলাম, 2A প্লাস 2B বিক্রিয়া করে 2C হইল। ধরো এটা সাম্য ধ্রুবক K3, এই K3টা কি হবে, K1কে তুমি কি করছো, গুণ করছো না 2 দ্বারা, যত দ্বারা গুণ করছো সেটা তোমার পাওয়ার আকারে চলে যাবে, অর্থাৎ K1 স্কোয়ার। ধরো এই বিক্রিয়াটাকে তুমি হাফ দ্বারা গুণ করছো, অর্থাৎ A/2 মাদার বিক্রিয়াকেই কিন্তু, হ্যাঁ, প্লাস B/2 বিক্রিয়া করে কি হয়েছে, C/2 হয়েছে, মাদার বিক্রিয়াকে হাফ দ্বারা গুণ করছো। ধরো এটা নতুন একটা বিক্রিয়া হইল না, এটার বিক্রিয়ার সাম্য ধ্রুবক K4, তো K1কেই তো তুমি হাফ দ্বারা গুণ করছো, তাহলে কি হবে, K1 টু দি পাওয়ার হাফ, মানে হাফ দ্বারা গুণ করছো। তুমি ভাগটা চিন্তা করো না, কত দ্বারা ভাগ করছো এটা চিন্তা না করে চিন্তা করো হাফ দ্বারা গুণ করছো। বোঝা গেছে? তো এটা K4 তুমি কি লিখতে পারো, K4 সমান সমান √K। ক্লিয়ার ভাইয়া? বুঝছো ব্যাপারটা? বুঝছো সবাই? এই হচ্ছে একটা টেকনিক গেল। আরেকটা জিনিস হচ্ছে, ধরো তোমার একটা বিক্রিয়া দেওয়া আছে, M বিক্রিয়া করে N হয়েছে, এটা সাম্য ধ্রুবক K1, তারপর N বিক্রিয়া করে P হয়েছে, ঠিক আছে, এটা সাম্য ধ্রুবক K2। ধরো P বিক্রিয়া করে Q হয়েছে, এটা সাম্য ধ্রুবক K3। তো তোমাকে বললো এই 3টা বিক্রিয়া যোগ করা হয়েছে, যোগ করে কি পাবা জানো, এই N কাটা PP কাটা বিক্রিয়াগুলো যোগ করে তুমি পাবা M সমান সমান Q। তো বিক্রিয়াগুলো যোগ করলে সাম্য ধ্রুবকগুলো গুণ করতে হয়, এই জিনিসটা একটু মাথায় রাখো। যে কয়টা বিক্রিয়া যোগ করবা, ঠিক আছে, যে কয়টা বিক্রিয়া যোগ করবা সে কয়টা বিক্রিয়ার সাম্য ধ্রুবকটা কি হবে, এই পাশে যোগ করলে ওই পাশে গুণ হবে। অর্থাৎ তোমার হচ্ছে এইটা সাম্য ধ্রুবক যদি K4 হয় তাহলে K4 সমান সমান K1 ইন্টু K2 ইন্টু K3। ক্লিয়ার সবাই? ক্লিয়ার? বুঝলে 1 বলো সবাই ভাইয়া, বুঝলে 1 বলো। তাহলে আমরা কি কি শিখলাম, কেপি কেসি শিখলাম, ঠিক আছে, তারপরে আমরা সম্পর্ক দেখলাম, একক দেখলাম, তারপরে 2টা টেকনিক দেখলাম। এখন আসো 2টা সমীকরণ, একটা হচ্ছে ভ্যান হফ সমীকরণ,
পরীক্ষায় আসে কিন্তু, হ্যাঁ। আরেকটা হচ্ছে আরহেনিয়াস সমীকরণ। সো আরহেনিয়াস সমীকরণটা কি? কে ইকুয়াল টু পি জেড, ঠিক আছে, ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর ইন্টু টি। বা এটাকে আমরা লিখতে পারি কে ইকুয়াল টু পি জেডকে আমরা এ লিখি আরহেনিয়াস ফ্যাক্টর ই টু দি পাওয়ার মাইনাস ই এ ডিভাইডেড বাই আর ইন্টু টি। হচ্ছে আরহেনিয়াস সমীকরণ। এটাকে যদি লন নাও, লন কে সমান সমান লন এ মাইনাস ই এ বাই আর টি, আমরা জানি না। সো এটাকে তুমি সাজায় যদি লেখো লন কে সমান সমান মাইনাস ই এ বাই আর ইন্টু 1/t প্লাস লন এ। সো দুইটার জিনিসই পরীক্ষায় আসতে পারে, এটাও আসতে পারে, এটাও আসতে পারে, প্লাস উপরেরটাও আসতে পারে। বুঝা গেছে? বাট এই যে দুইটা বক্স করে দিছে এটা ইম্পর্টেন্ট। এন্ড তোমার মনে প্রশ্ন থাকতে পারে ভাইয়া পি আর জেড কি ভুলে গেছি। পিটা হচ্ছে স্থানিক দিকবিন্যাস, ঠিক আছে। পিটাকে আমরা কি বলি? স্থানিক দিকবিন্যাস, মানে 3D ফ্যাক্টর, কি ওরিয়েন্টেশনে আছে। আর জেডটাকে আমরা বলি হচ্ছে সংঘর্ষের হার, কোলিশন রেট, সংঘর্ষের হার। আর বাকিগুলো তো তোমরা চিনোই। ই এটা কি বলো তো? ই এটা হচ্ছে সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি, সক্রিয়ণ শক্তি বা অ্যাক্টিভেশন এনার্জি। ক্লিয়ার? আর আর মোলার গ্যাস ধ্রুবক, টি হচ্ছে তাপমাত্রা। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে আরহেনিয়াস ফ্যাক্টর। সূত্রটাই বেশি আসবে, বুঝছো? তোমাদের সূত্রটা আসার সম্ভাবনাই বেশি, কোনো ম্যাথ আসবে না। বুঝে গেছে? সূত্র একবার আসছে, অলরেডি কৃষিতে আসছে। তো এখন আসো, ভ্যান টপ সমীকরণ কি? লন কেপি, দেখো ওইটা কি? কে, কে মানে হচ্ছে বিক্রিয়ার হার, বিক্রিয়ার হার ধ্রুবক, বিক্রিয়ার হার ধ্রুবক। তো এটা কি? বিক্রিয়ার হার ধ্রুবকের সাথে সাম্য তাপমাত্রা সম্পর্ক। মেনলি হচ্ছে আরহেনিয়াস সমীকরণটা কি? হার ধ্রুবক এটার সাথে ভার্সেস তাপমাত্রা, তাই না? আর এটা কি? সাম্য ধ্রুবক। ভালোভাবে বুঝো, সাম্য ধ্রুবক ভার্সেস তাপমাত্রা। সো এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। একটা কি হার ধ্রুবক ভার্সেস তাপমাত্রা, আর একটা হচ্ছে সাম্য ধ্রুবক ভার্সেস তাপমাত্রা। সো লন কেপি সমান সমান ডেল এইচ ডিভাইডেড বাই, তুমি লন বা লগও লিখতে পারো, ঠিক আছে, ডেল এইচ ডিভাইডেড বাই আর ইন্টু 1/t প্লাস লন এ। এটা হচ্ছে তোমার ভ্যান টপ ইকুয়েশন, ঠিক আছে। এটা কিসের ইকুয়েশন ভাইয়া? এটা হচ্ছে ভ্যান টপ ইকুয়েশন। সো এখন দেখো দুইটাকে যদি লগে কনভার্ট করো, দেখো সূত্রটা লগ দিয়েও আসতে পারে। তো লগ দিলে কি হবে? দেখো লগ কে সমান সমান মাইনাস ই এ ডিভাইডেড বাই 2.303, ভালোভাবে বুঝো, 2.303 এটা দিয়ে ভাগ হবে আর কি, বাকি সব কিছু ঠিক থাকবে, 1/t প্লাস লগ এ। আর এটারও যদি লগে কনভার্ট করো, লগ কেপি সমান সমান মাইনাস ডেল এইচ, ডেল এইচ তো এনথালপির পরিবর্তন, 2.303 আর ইন্টু 1/t প্লাস লগ এ। সো এই দুইটা সূত্র একটু মনে রাখো। তো কেপি তো বললামই সাম্য ধ্রুবক, ঠিক আছে। আর ডেল এইচ কি? এনথালপির পরিবর্তন, তাই না, বা তাপমাত্রার পরিবর্তন, এনথালপি। সো যদিও তোমাদের এনথালপি নাই, বাট ভ্যান টপ ইকুয়েশনটা আসে। তো এখন দেখো এটা দিয়ে আমরা কি বুঝি বলো তো? 1/t, একটু বুঝো, 1/t এর আগে কি আছে? মাইনাস আছে, বুঝা গেছে? তাপমাত্রার সাথে তোমার কাছে মনে হইতে পারে সাম্য ধ্রুবক, সরি হার ধ্রুবক ব্যস্তানুপাতিক, বাট না, দেখো উপরে মাইনাস আছে, তাই না, সামনে মাইনাস আছে, তাই তাপমাত্রার সাথে হার ধ্রুবকটা কি? সমানুপাতিক। তাহলে বলো তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়বে না কমবে? তুমি বলো, এখানে যদি তোমাকে বলে আরহেনিয়াস সমীকরণ অনুযায়ী তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার বাড়বে না কমবে? একটু বুঝো। সো একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবা, তাপমাত্রা বাড়াইলে, ঠিক আছে, বিক্রিয়ার হার বাড়বে। বুঝে গেছে? বিক্রিয়ার হার মানে কি? বিক্রিয়ার হার ধ্রুবকের মান বাড়বে।
বুঝে গেছে? তো তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার কতটুক বাড়ে? 2 থেকে 3 গুণ। প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে আমরা জানি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ালে, তো যদি বাড়াও, বিক্রিয়ার হার কয় গুণ বাড়ে বলো তো? বিক্রিয়ার হার 2 থেকে 3 গুণ বাড়ে। বুঝা গেছে? তাই এখন তোমার যদি বলা হয় 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়াইলে বিক্রিয়ার হার কতটুক বাড়বে বলো তো? বিক্রিয়ার হার 4 থেকে 6 গুণ বাড়বে। বুঝে গেছে? বিক্রিয়ার হার কতটুক বাড়ে? 4 থেকে 6 গুণ বাড়ে। এই জিনিসটা একটু মাথায় রেখো। তো দুইটা জিনিস তো গেল। এখন আসো আমরা লা শাতেলিয়ারের নীতিটা দেখে ইয়াতে চলে যাব। ঠিক আছে? একদম প্র্যাকটিসে চলে যাব। লা শাতেলিয়ারের নীতি। সো লা শাতেলিয়ারের নীতিতে প্রথমেই হচ্ছে আমরা তাপমাত্রার প্রভাব যদি দেখি, তাপমাত্রার প্রভাব আমাদের বিক্রিয়া কয় ধরনের হয়? একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। সো তাপমাত্রার প্রভাবটা যদি আমরা দেখি, সো একটা টেকনিক শিখাই দেই। ঠিক আছে? তাপমাত্রা ইন্টু ডেল এইচ সমান সমান বিক্রিয়ার দিক। টেকনিকটা শিখাই দেই একটু দেখো, তোমাদের অনেকেরই এইটাই প্যাচ লাগে। ধরো তুমি তাপমাত্রা বাড়াইলা, তাপমাত্রা তুমি বাড়াইলা, এটা মানে কি? পজিটিভ আমরা ধরে নিব। তাপমাত্রা তুমি কমাইলা, এটা মানে কি? এটা মানে হচ্ছে নেগেটিভ, তাই না? আবার তাপ উৎপাদী বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া ডেল এইচ কত হয় বলো তো? তাপ উৎপাদের ক্ষেত্রে বলো তো ডেল এইচটা, তাপ উৎপাদের ক্ষেত্রে ডেল এইচ কি হয় বলো তো? ডেল এইচ কি? নেগেটিভ। এটা কি? ডেল এইচ। আর তাপ হারির ক্ষেত্রে বলো তো? তাপ হারির ক্ষেত্রে ডেল এইচটা কি? পজিটিভ হয়। আর ধরো সাম্যাবস্থা ডানে যাওয়া, একটু বুঝছো, সাম্যাবস্থা যদি ডানে যায় আমরা ধরে নিব পজিটিভ, পজিটিভ মানে ডানে যাওয়া। আর যদি সাম্যাবস্থা বামে যায়, বামে যায়, তাহলে আমরা কি ধরে নিব? নেগেটিভ। ক্লিয়ার? সাম্যাবস্থা ডানে যাওয়া মানে পজিটিভ, আর বামে যাওয়া মানে নেগেটিভ। সো এখন দেখো তোমাকে বলে দিল তুমি তাপমাত্রা বাড়াইছো, কার ক্ষেত্রে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। বুঝে গেছে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ার দিক কি হবে? প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস। বিক্রিয়ার দিক বামে যাবে। তারপর দেখো তুমি তাপমাত্রা কমাইছো, কার ক্ষেত্রে? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে। বুঝে গেছে? মাইনাস মানে কি? তাপ উৎপাদী। তাহলে মাইনাসে মাইনাসে কি হয়? প্লাস। তো তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা কমাইলে সাম্যাবস্থা ডানে, তাপমাত্রা বাড়াইলে সাম্যাবস্থা বামে যাবে। এখন ধরো তাপ হারে বিক্রিয়া, তাপ হারে বিক্রিয়ার ক্ষেত্রে প্লাস দিলা, তাপমাত্রা বাড়াইলে কি হবে? সাম্যাবস্থা প্লাসে প্লাসে প্লাস ডানে যাবে, আর তাপমাত্রা কমাইলে প্লাসে মাইনাসে মাইনাস বামে যাবে। সো আর কোনো প্যাচ পাস লাগবে? আর কোনো ভুল হবে তাপমাত্রার দিক দিয়ে? ঠিক আছে, বলো তাপমাত্রার দিক নিয়ে আর কারো কোনো ঝামেলা আছে বলো তো? তাপমাত্রার প্রভাব লা শাতেলিয়ারের নীতি অনুযায়ী তাপমাত্রার প্রভাবে কারো কোনো ঝামেলা আছে? বলো ভাইয়েরা, বলো কারো কোনো ঝামেলা আছে কিনা তাপমাত্রার প্রভাব নিয়ে? ভাইয়াকে বলতে পারো। ওকে, এখন আসো চাপের প্রভাব। চাপ কি? আমরা তো মোল সংখ্যা কাউন্ট করতে পারি, তাই না? সো চাপ হচ্ছে যার মোল সংখ্যা কম, যার মোল সংখ্যা কম, এটা একটু মাথায় রাখবা, সংখ্যা কম, চাপ বাড়ালে সাম্যাবস্থা সেদিকে যাবে, চাপ বাড়ালে সাম্যাবস্থা সেই দিকে যাবে, সেদিকে যাবে। বুঝে গেছে? যার মূল সংখ্যা কম, তুমি যদি চাপ বাড়াও সাম্যাবস্থা সেদিকে যাবে। আর ঘনমাত্রার প্রভাবটা একদম ইজি। ঘনমাত্রার প্রভাব, তো তুমি যদি ঘনমাত্রা বাড়াও, বিক্রিয়কের ঘনমাত্রা যদি বাড়াও, উৎপাদ বাড়বে। ঘনমাত্রা বাড়াইলে তোমার উৎপাদ বাড়বে। তাহলে উৎপাদ বাড়া মানে কি? সাম্যাবস্থা ডানে যাওয়া। বুঝে গেছে? তারপর তুমি যদি হচ্ছে উৎপাদের ঘনমাত্রা বাড়াও, উৎপাদের ঘনমাত্রা বাড়াও, তাহলে কি হবে? বিক্রিয়কটা বাড়বে। বিক্রিয়কের ঘনমাত্রা বাড়া মানে কি? সাম্যাবস্থাটা বামে যাওয়া। ক্লিয়ার? এই ছিল অল থিওরি। এখন আমরা প্র্যাকটিসে যাইতে পারি। বুঝা গেছে? সো এখন দেখো প্র্যাকটিসে যাই। প্রথম প্রশ্নটা, আচ্ছা প্রথম প্রশ্নটা পরে দেখাই, তোমাদের অনেকেরই মাথা মুথা হ্যাং হয়ে যাবে।
দেখো এটা দেখো নিচের কোন বিক্রিয়ায় কেপি সমান কেসি হয়, সহজগুলো আগে করি তারপরে প্রথমটা সবার শেষে করাবো। কোন বিক্রিয়ায় কেপি সমান কেসি হয় বলো তো? যার ডেল এন জিরো না, ডেল এন জিরো হইলে আমরা জানি কেপি সমান কেসি। তাহলে কোনটার? দেখো তো এই যে 2 এটা 1 1, তাহলে 2 বিয়োগ 2 সমান সমান 0 না? উৎপাদ বিয়োগ বিক্রিয়ক, অ্যান্সার কি ডি নাম্বারটা। পরেরটা দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 এটিএম চাপে PCl5 80% বিয়োজিত হয়ে PCl3 এবং ক্লোরিন উৎপন্ন হয়, ঠিক আছে? কেপি এর মান কত? তো বাবের প্রশ্নগুলো কিন্তু চমৎকার হয়। দেখো PCl5 বিক্রিয়া করে কি হয়েছে PCl3 প্লাস ক্লোরিন। কারো যদি মুখস্থ থাকে তাহলে তো ভালোই, তা আমরা মুখস্থ নাই ধরে নিলাম আমাদের 100 যখন টাইম 0 T = T যখন সাম্যাবস্থায় পৌঁছাইছে ধরলাম হচ্ছে মনে করো আলফা পরিমাণ কমছে আলফা আলফা, তো টোটাল মোল সংখ্যা আমরা কি বলবো? টোটাল মোল সংখ্যা, এটা তো সাম্যাবস্থায় মোল সংখ্যা তাই না? টোটাল মোল সংখ্যা কি 1 - আলফা প্লাস আলফা প্লাস আলফা সমান সমান 1 প্লাস আলফা, এটা কি টোটাল মোল সংখ্যা। ক্লিয়ার? সো আমরা কি বলবো? আমাদের আংশিক চাপ লাগবে তাই না? আংশিক চাপ কি বা কেপি ইকুয়াল টু কি? আমরা কেপি ইকুয়াল টু পি অফ PCl3 পি অফ ক্লোরিন পি অফ PCl5, বোঝা গেছে? তো এটা কিভাবে বের করে দেখো, মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আংশিক চাপ সমান সমান কি মনে আছে কিনা দেখো তো? আংশিক চাপ সমান সমান মোল ভগ্নাংশ ভগ্নাংশ ইন্টু মোট চাপ, তাই না? মোল ভগ্নাংশ কি? নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা, তাই না? নিজের মোল সংখ্যা কত? 1 - আলফা, টোটাল মোল সংখ্যা কত? 1 প্লাস আলফা 1, তাইলে কি হবে PCl3 এর ক্ষেত্রে আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, মোট চাপ কত? P। তারপরে কি হবে আলফা ডিভাইডেড বাই ক্লোরিনের ক্ষেত্রে 1 প্লাস আলফা, মোট চাপ কত? P। আর এখানে PCl5 এর ক্ষেত্রে 1 - আলফা নিজের মোল সংখ্যা ডিভাইডেড বাই টোটাল মোল সংখ্যা 1 প্লাস আলফা ইন্টু P। সো এখন দেখো কাটাকাটি করো, দেখো এটা মুখস্থ থাকা দরকার 1 প্লাস আলফা 1 প্লাস আলফা PP কাটা। সো আলফা স্কোয়ার আর 1 প্লাস আলফা 1 - আলফা, দেখো আমরা কি লিখি? আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 - আলফা স্কোয়ার ইন্টু P। সো আমি যেটা বলি সে এইটা, এই অংশটা যাদের মুখস্থ আছে তারা পার পেয়ে যাবে। আমি স্টুডেন্ট থাকাকালীন আমার এটা মুখস্থ ছিল, বুঝা গেছে? সো আলফা স্কোয়ার কত দেখো, আলফা স্কোয়ার মানে কি 0.8, আলফা কত? আলফা হচ্ছে 80%, মানে কি 0.8। সো এই জিনিসটা একটু মাথায় রাখবে, আলফা স্কোয়ার সমান সমান কত? 0.8 স্কোয়ার, মানে কি 0.8 ইন্টু 0.8 সমান সমান কত? 8 × 64। দশমিকের পরে কয় ঘর ছিল? 2 ঘর, দশমিকটা ওইখানে বসাই দিলাম 0.64। তাহলে 0.64 ডিভাইডেড বাই 1 - 0.64 ইন্টু চাপ কত? 1 ATM, তাই না? চাপ 1, তাহলে কি আসে দেখো তো? 0.64 ডিভাইডেড বাই 0.36, তাই না? কারণ 1 থেকে 64 বাদ দিলে 36 থাকে। তা আমি একদম সহজ, এইখানে দেখো এই দশমিকের পরে এখানেও 2 ঘর এখানেও 2 ঘর, তো 64/36 লিখতে পারি। তো 64/36 কত? 1 পয়েন্ট সামথিং না? 1 পয়েন্ট সামথিং, 36 × 36 2 তো হবে না। দেখো 1 পয়েন্ট সামথিং কই আছে? বি নাম্বারে আছে 1.76, কিছুই করা লাগবে না। 1 পয়েন্ট সামথিং কই আছে? বি নাম্বারে আছে। ওকে, সো এই কারণে আমি যেটা বলবো, আমি তো এটা বোঝানোর জন্য এইটুকু আসছি, যার এটা মুখস্থ আলফা স্কোয়ার ডিভাইডেড বাই 1 - আলফা স্কোয়ার ইন্টু P, তার 2 মিনিটে হয়ে যাবে। যার এটা মুখস্থ তার 2 মিনিটে হয়ে যাবে। পরেরটা দেখো, নিম্নের কোন বিক্রিয়াটিতে চাপের প্রভাব নেই? তাহলে ডেল এন 0 হইলে কি বলবো আমরা? চাপের প্রভাব নাই, তাই না? সো দেখো কোনটায়? এই 2 1 1, অ্যান্সার কি বি নাম্বারটা, বাকিগুলো না। তারপরে দেখো অ্যামোনিয়া প্ল্যান্টে হেবার পদ্ধতিতে নাইট্রোজেন হাইড্রোজেন অ্যামোনিয়া প্রস্তুত করতে কি পরিমাণ তাপমাত্রা উৎপন্ন হয়? সো এটার বিক্রিয়াটা হচ্ছে তাপমাত্রা ডেল এইচ 92 পয়েন্ট -92 পয়েন্ট সামথিং মনে হয় 4। সো 92 যেহেতু নাই 96 দিয়ে দাও, 92 পয়েন্ট সামথিং থাকে। সো অ্যান্সার কি বি নাম্বারটা। তারপর দেখো কে ইকুয়াল টু AZ e টু দি পাওয়ার মাইনাস EA/RT কিসের সমীকরণ বলো তো? একটু আগে পড়াইছে, আর্হেনিয়ার সমীকরণ, দেখছো আসছিল। PCl5 PCl3 ক্লোরিন বিক্রিয়াটিতে KPKC সম্পর্ক কি? ডেলেন কত? দেখো 1 1 1, ডেলেন কত? 2 - 1 সমান সমান 1। সো ডেলেন 1 হইলে KP ইকুয়াল টু কি বলি আমরা? KC ইন্টু RT, RTর ভ্যালু কত? 1, বুঝে গেছে? অ্যান্সার কি সি নাম্বারটা। পরেরটা দেখো লগ KP ডেল এইচ বাই 2.303 RT প্লাস ধ্রুবক। লগ KP থাকলে এটা কি বলছে আমরা? ভ্যান হফ ইকুয়েশন। সো প্যাচ লাগবে বলো? ভ্যান হফ আর্হেনিয়াস সূত্র দুইটা মনে থাকবে তো ভাইয়া? বলো তো ভাইয়া রে, ভ্যান হফ আর আর্হেনিয়াস মনে থাকবে কিনা? ভাইয়াকে একটু বইলো।
পরেরটা দেখো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাঙ্কের মান কি হয়? সাম্যাঙ্ক মানে কি বলো তো? ঠিক আছে, সাম্যাঙ্ক মানে কি? সাম্য ধ্রুবক। সাম্যাঙ্ক মানে কি? সাম্য ধ্রুবক। বুঝা গেছে? এখন বলো, তাপ উৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্যাঙ্ক কি হয়? হ্রাস পায়। বুঝা গেছে? সাম্য ধ্রুবক। তাপমাত্রা বৃদ্ধি করলে সাম্য ধ্রুবক কি হয়? হ্রাস পায়। এই জিনিসটা একটু মাথায় রাখবা, তাপ উৎপাদী বিক্রিয়ায় যদি তাপমাত্রা বৃদ্ধি করো। তারপর দেখো, N2O4 2NO2 বিক্রিয়াটির উপর চাপ প্রয়োগ করলে কি হবে? বুঝা গেছে? বিক্রিয়াটির উপর চাপ প্রয়োগ করলে কি হবে? তাহলে দেখো, এদিকে 2, এখানে 1। দেখো, যেদিকে চাপ বাড়াইলে কি হবে? চাপ বাড়াইলে যেদিকে মোল সংখ্যা কম সেই দিকে যাবে, তাই না? তাহলে N2O4 বাড়বে, অর্থাৎ বিক্রিয়া কি সামনে যাচ্ছে না পিছনে যাচ্ছে? চাপ বাড়াইলে কমের দিকে যাচ্ছে, অর্থাৎ বিক্রিয়াটা পিছনের দিকে অগ্রসর হবে। অ্যান্সার কি? বি নাম্বারটা। পরেরটা দেখো, নাইট্রোজেন, হাইড্রোজেন, অ্যামোনিয়া বিক্রিয়াটির ক্ষেত্রে কোনটি সঠিক? তাই না? সো দেখো, 2 আর এখানে কত? 3 আর 1 4। ডেলেন কত? ডেলেন হচ্ছে -2। ঠিক আছে, তাহলে কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার -2। অ্যান্সার কি? সি নাম্বারটা। পরেরটা দেখো, পিএইচ 5 অপেক্ষা পিএইচ 2 এর দ্রবণ কত গুণ বেশি অম্লীয়? তাই না? পিএইচ 5 থেকে 2 পার্থক্য কত? 3। 3 হইলে 1000 গুণ, তাই না? 10 টু দি পাওয়ার মাইনাস বড় মান মাইনাস ছোট মান, এগুলো তো করাইছি। কেপি কেসি মোটামুটি শেষ। আরেকটা জিনিস আছে, প্রথম অঙ্কটা 10 টু দি পাওয়ার 2 হবে। বুঝা গেছে? 10 টু দি পাওয়ার 2 প্যাসকেল। সো দেখো, মোল পার মিটার কিউব মানে কি? এসআই এককে আসছে, ডেসিমিটার কিউব থেকে মিটার কিউবে আসছে, অর্থাৎ এসআই এককে আসছে। এসআই এককে হইলে ওই যে আর এর মানটা কি বসাবো? আর এর মান হচ্ছে 8.314 বসাবো, আর কিছুই না, পার্থক্য এইটুকুই। আর এসআই একক না হইলে আমি যদি লিটার এটিএম এককে বসাই, আর এর মান 0.0821। তো আমাদের সম্পর্ক কি, তাই না? এখানে কি বলছে আমাদের? কেসি কত? তো কেপি ইকুয়াল টু কেসি ইন্টু আরটি টু দি পাওয়ার কি হবে? ডেল এন এর মান কত? দেখো, 3 বিয়োগ 2 1। ডেল এন কত? এখানে 1, আরটি টু দি পাওয়ার 1। এখন দেখো, কেপি বলে দিচ্ছে 8.314 ইন্টু 10 টু দি পাওয়ার 2। কেসি কত বাইর করতে হবে? আর এর মান কত? 8.314 আমরা বসাইছি। বুঝা গেছে? আর তাপমাত্রা কত? 300 কেলভিন। এখন দেখো, ক্যালকুলেশনটা কত সোজা। দেখো, 8.314 8.314 কাটা, এটা মানে কি 100। 100 কাটা, এই 2 শূন্য কাটা। বুঝা গেছে? তাহলে কেসি সমান সমান কত হয়? 1/3। 1/3 মানে কি? 0.33। অ্যান্সার কি? সি নাম্বারটা। সো খেলা ডান। বুঝে গেছেন? খেলা ডান। আর মোটামুটি শেষে কিছু এনজাইম আছে। বুঝে গেছে? এনজাইমগুলো, প্রভাবকগুলো কৃষির পরীক্ষায় আসে। তো প্রভাবকগুলো একটু তোমরা বাসায় পড়ে নিয়ে, আমি স্লাইডে দিয়ে দিচ্ছি প্রভাবকগুলা। তো ওই প্রভাবক কিছু এমসিকিউ দিয়ে দিচ্ছি, ওইগুলো একটু বাসায় প্র্যাকটিস করবা নিজে নিজে। ঠিক আছে? যেমন এই যে প্রভাবক বিষ হিসেবে কে কাজ করে? আমরা জানি আর্সেনিক প্রভাবক বিষ হিসেবে কাজ করে। বুঝা গেছে? তারপরে অসওয়াল পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে কত ভাগ নাইট্রিক অ্যাসিড পাওয়া যায়? এই জিনিসগুলো থিওরি টাইপ প্রশ্নগুলো একটু পড়বা। ঋণাত্মক প্রভাবক কোনটা? ঠিক আছে, ঋণাত্মক প্রভাবক কোনটা, এটা একটু দেখবা। তারপর যে প্রক্রিয়ায় সক্রিয়ণ শক্তি বাড়লে কি হবে? সক্রিয়ণ শক্তি বেশি, তার বিক্রিয়ার গতি কি হবে? কম হবে। সক্রিয়ণ শক্তির সাথে বিক্রিয়ার গতি হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো এনজাইমগুলো একটু পড়ে নিবা। সো মোটামুটি হচ্ছে আমাদের কিন্তু রাসায়নিক পরিবর্তন শেষ। সো কেমন লাগছে রাসায়নিক পরিবর্তন একটু জানায়ও। ভাইয়া যতটুকু চেষ্টা করছি ইম্পর্টেন্ট জিনিসগুলো গুছাই দিচ্ছি, যে যে থিওরিগুলো লাগে, ঠিক আছে, মনে করো সেটা নিয়ে একটু বলছি। আর কেমিস্ট্রি প্রশ্ন কৃষিতে অনেক সহজ হবে। তো তোমাদের কি করতে হবে? কেমিস্ট্রিতে একটু বুস্ট আপ করতে হবে। মনে করো বিক্রিয়ার ক্রমগুলো দেখাইলেন না, ওইটা শর্ট সিলেবাসে নাই। বুঝে গেছে? শর্ট সিলেবাস থেকেই তোমাদের প্রশ্ন হবে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নাই। শর্ট সিলেবাসের বাইরে বিক্রিয়ার ক্রম ট্রম হাবিজাবি এগুলো থেকে আসবে না। ঠিক আছে? দেখাইলে তো অনেক কিছু দেখাইতে পারি, জাস্ট একটা ম্যাথ একটু কঠিন দেখাইছি, তাতেই তোমাদের অবস্থা খারাপ হয়ে গেছে। বুঝে গেছে? কারণ আমরা তো একাডেমিকে পড়াই, অনেক কঠিন কঠিন পড়াই। সো তোমাদের হুদাই এই শেষ সময় আইসা কঠিন জিনিস দিয়ে প্যারা দিয়ে লাভ নাই। সো যেগুলো আসবে পরীক্ষা ওইগুলা ভালোভাবে করো, মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো টাচ আপ। ফাইনাল টাচ আপ মানে কি? ঠিক আছে, বুঝে গেছে? ইম্পর্টেন্ট জিনিসগুলো টাচ আপ। ওই ম্যাটটা মাথার উপর দিয়ে গেছে কারণ হচ্ছে শাকাওয়াত তোমার বাফার দ্রবণের বেসিক ক্লিয়ার না। ঠিক আছে? আর এটা তো মানে বেসিক ক্লিয়ার করতে গেলে অনেক টাইম লাগবে। বুঝে গেছে? সো ওই বেসিকগুলো তোমার ক্লিয়ার থাকলে তোমার মাথার উপর দিয়ে যাইতো না। ঠিক আছে, ভালো থেকো। অনেক ভালো একটা জার্নি গেছে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ। সবাই ভালোভাবে পরীক্ষাগুলো দাও। বুঝতে পারছো? এইটাই দোয়া। চাই হচ্ছে সবাই চান্স পাও, কারণ তোমরা এইচএসসি 23 ব্যাচ যে পরিমাণ ধৈর্যের পরিচয় দিছো, সাথে কিছু 22 ব্যাচের স্টুডেন্টও আছে সেকেন্ড টাইমার।
মানে ইনসেন লেভেলের হার্ড ওয়ার্ক করছো ভাই, মানে এত টাইম ধরে অ্যাটলিস্ট আমি প্রিপারেশন নিতে পারতাম না। আমি যদি তোমাদের জায়গায় থাকতাম অনেক আগেই কোয়াইট করতাম, কারণ আমি তো অ্যাডমিশন প্রিপারেশন নিয়েছি 4.5 মাস, ঠিক আছে, ঢাবি ভর্তি পরীক্ষার আগে। আমাদের সময় 4 মাস সময় পাইতাম, এর বেশি পাইতাম না। এই 4 মাস পরীক্ষা প্রস্তুতি নেওয়ার পরে আসলে আমার আর পড়তে একটুও মন চায় নাই, ট্রুলি যদি বলি আমার আর একটুও পড়তে মন চায় নাই, ঠিক আছে। মানে শেষ দিকেও ঢাবি পরীক্ষার মানে 20-25 দিন আগে আমার পড়ালেখা মানে ঠিকঠাকভাবে হচ্ছিল না, এত কীভাবে পড়ে। তার উপর তোমরা যেভাবে ধৈর্য দেখাইছো ভাই, মানে ইনসান লেভেলের, মানে পোলাপাইন। আমি তো যাচ্ছি বিভিন্ন ব্রাঞ্চে, মানে কিভাবে যে হচ্ছে তোমরা আগ্রহ নিয়ে আসতেছো, এই আগ্রহটাই তোমাদের জীবনে অনেক দূর আগায় নেবে। তো সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক শুভকামনা। তোমরা ভালো করো, এই দোয়া করি। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাল্লাহ তোমাদের সাথে কৃষি বিশ্ববিদ্যালয়ে, তোমাদের ক্যাম্পাসে। সো ওইভাবে হার্ড ওয়ার্ক করো এই লাস্ট কয়েকটা দিন। টাটা, বাই বাই।